আর গ হলো উক্ত আয় বর্ষে উক্ত সম্পত্তি হইতে প্রাপ্ত অগ্রিম ভাড়ার প্রকৃতি। যদি অগ্রিম কোনো ভাড়া থাকে তাহলে সেটা যোগ হবে। ঘ হলো উক্ত আয় বর্ষে উক্ত সম্পত্তি হইতে প্রাপ্ত অন্য যে কোনো অঙ্ক বা কোনো সুবিধার মূল্য, যাহা খ এবং গতে উল্লেখিত নাই। এটাকে সার্ভিস চার্জ, যদি অনেকে সার্ভিস চার্জ হিসেবে নেয়, সেই সার্ভিস চার্জটা ওর মধ্যে যোগ হবে। উম হলো যদি অগ্রিম থাকে, এরূপ কোনো অগ্রিম অঙ্ক যাহা পূর্ববর্তী কোনো আয় বর্ষে গৃহীত হইবার কারণে মূল ভাড়া মূল্য অন্তর্ভুক্ত হইয়াছিল, তবে উক্ত অগ্রিম বিবেচ্য আয় বর্ষে ভাড়ার বিপরীতে ভাড়া গ্রহণকারী কর্তৃক সমন্বয় করা হয়েছে। আর ভ্যাকান্সি অ্যালাউন্স শূন্য, শূন্য ভাতা। চ হলো শূন্য ভাতা। তবে শর্ত থাকে যে ভাড়া আয় না থাকা সম্পর্কে উপকর কমিশনারকে প্রতি মাসের 30 তারিখের মধ্যে অবহিত করতে হবে। এটা নতুন করে যোগ করছে আর কি। আগে অবহিত করার কোনো প্রয়োজন ছিল না, বাট এখন অবহিত করার বিষয় আছে। প্রতি মাসে 30 তারিখের মধ্যে জানাতে হবে। আগে 2 মাস ছিল, যে সর্বোচ্চ 2 মাস ভ্যাকান্সি অ্যালাউন্স দেওয়া হতো। এখন ওই ধরনের কোনো কন্ডিশন নেই। তাহলে আমরা দেখলাম মোট ভাড়া হলো ভাড়া মূল্য প্লাস ভাড়ার অগ্রিম ভাড়ার পরিমাণ যদি থাকে, উক্ত সম্পত্তিতে অন্য কোনো অঙ্ক যদি পাওয়া যায়, সেটা অগ্রিম ভাড়া যারা অ্যাডজাস্ট করা হচ্ছে সেটা বাদ যাবে, এবং ভ্যাকান্সি অ্যালাউন্স শূন্য ভাতা সেটাও বাদ যাবে চতে। এখন কন্ডিশন হলো যে এই যে বাসা ফাঁকা আছে, ভাড়া হয় নাই, সেটা উক্ত মাসের 30 তারিখের মধ্যে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সকে জানাতে হবে। তার মধ্যে যখন তুমি দুটো দিবে, তারা সমস্যা নিয়ে এসো। ভাড়া হইতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ। ভাড়া থেকে কোন কোন বিষয়গুলো বাদ যাবে সেটা আমরা এখন দেখতেছি। ভাড়া হইতে প্রাপ্ত আয় হিসেবে ক্ষেত্রে নিম্নবর্ণিত খরচগুলো বিয়োজনযোগ্য হবে। যেমন বীমা করা হইলে বীমার প্রিমিয়ামটা বাদ যাবে যদি কোনো বাড়ি বীমা করা হয়। আর সম্পত্তি অর্জন, নির্মাণ সংস্কারের সময় বা পুনর্নির্মাণের সময় যদি কোনো আর্থিক প্রতিষ্ঠান হইতে মূলধনী ঋণ গ্রহণ করা হয়, তাহলে উক্ত মূলধনী ঋণের সুদ বা মুনাফা পরিশোধ করা হলে সেটা ডিডাক্টেবল এক্সপেন্সেস। সম্পত্তির উপর পরিশোধিত কোনো কর, ফিস, যেমন হলো হোল্ডিং ট্যাক্স দেওয়া হয় যদি, হ্যাঁ, এরকম কোনো ট্যাক্স যদি থাকে, সিটি কর্পোরেশনের ট্যাক্স, সেগুলো বাদ যাবে। মেরামত, ভাড়া সংগ্রহ, পানি মেরামত, ভাড়া সংগ্রহ, পানি পাওয়া নিষ্কাশন, বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ, বিভিন্ন মৌলিক সেবা সংক্রান্ত ব্যয়ের জন্য নিম্নবর্ণিত সারণী ফলো করতে হবে। বাণিজ্যিক কাজে যদি ব্যবহৃত হয় সম্পত্তিটা, তাহলে মোট ভাড়ার মূল্যের শতকরা 30% বাদ যাবে। অবাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত গৃহ সম্পত্তির ক্ষেত্রে 25%, মোট ভাড়ার 25% as a deduction or deductible expenses for repairs, maintenance, and other provision of basic service. অন্যান্য সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য 10% হারে। যদি কমার্শিয়াল প্রপার্টি এবং রেসিডেন্সিয়াল প্রপার্টি ছাড়া অন্য ধরনের কোনো ক্যাটাগরির প্রপার্টি থাকে, সেই ক্ষেত্রে মেরামত খরচ হিসেবে 10% মোট ভাড়া থেকে ডিডাকশন করা যাবে অ্যাজ এ ডিডাকশন। তবে এখানে কন্ডিশন থাকে যে
ভাড়া গ্রহীতা সম্পত্তির ভাড়া পরিশোধের পাশাপাশি এই অনুচ্ছেদে বর্ণিত ব্যয় সমূহ বাবদ এই অনুচ্ছেদে বর্ণিত ব্যয় কি? মেরামত, ভাড়া সংগ্রহ, পানি পাওয়া, নিষ্কাশন, বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন মৌলিক সেবা সংক্রান্ত ব্যয়ের জন্য নিম্নবর্ণিত সারণীতে যদি সার্ভিস চার্জ পরিশোধ করেন সেক্ষেত্রে এই বিয়োজন প্রযোজ্য হইবে না। সম্পত্তি অর্জন, নির্মাণ, মেরামত, নবনির্মাণ বা পুনর্নির্মাণের জন্য ব্যবহৃত কোনো মূলধনী ঋণের উপর আর্থিক প্রতিষ্ঠানকে ভাড়ার পূর্বে সময়ে যে সুদ বা মুনাফা পরিশোধ করা হইয়া থাকে সেই সুদ মুনাফা ভাড়া শুরু হইতে সংশ্লিষ্ট আয় বৎসর হইতে একাদিক্রমে মোট 3 বছরের মধ্যে সমকিস্তিতে বিয়োজনযোগ্য হইবে। ভাড়া পূর্ব সময়ে কোনো সুদ বা মুনাফা বা তাহার কোনো অংশ যদি থাকে দফা উমত্তে বর্ণিত সময়ের পরে বিয়োজনযোগ্য হইবে না। এটা একটু পড়েন আপনারা। এই এই খেলা এটা একটু পড়বেন। If any interest on borrowed loan before commencement of rent of a property, interest during construction অনেক ক্ষেত্রে বলা হয় আইডিসি, it will be allowed to deduct the accumulated amount of interest during the construction in the next consecutive 3 years from the initial year of the rent in equal installment. If anything unadjusted, that will be lapsed. For example, Mr. X started construction of a building in January 2019 and ended on 31st December 2021. Mr. X took house building loan of Taka 2 crore, 8% interest. Accumulated interest হলো 48 লাখ for the last 3 years. সে বাড়ি ভাড়া দিতে হলো 3 লাখ টাকা পার মান্থ from the 1st January 2022। The building was for the residential purpose. তাহলে যেখানে যে আইডিসি আছে এই আইডিসিটা আমরা দেখলাম যে ইন্টারেস্ট ডিউরিং কনস্ট্রাকশনটা বাড়ি ভাড়া থেকে পরবর্তী 3 বছরে সমান হারে ডিডাকশন করা যাবে। আর 3 বছরে যদি অ্যাডজাস্ট না করা যায়, ডিডাক্ট না করা যায়, তাহলে ওই পরিমাণ ইন্টারেস্ট ল্যাপস হয়ে যাবে, ওটার ক্লেম করতে পারবে না, ডিডাকশন করতে পারবে না। তাহলে এই উদাহরণটা যদি আমরা দেখি কি দাঁড়ায়, অ্যানুয়াল রেন্ট যেহেতু 3 লাখ টাকা করে 12 মাসে 3,36,000, মেনটেনেন্স গ্রস স্যালারি গ্রস রেন্টের 25% যেহেতু কমার্শিয়াল রেসিডেন্সিয়াল বিল্ডিং, রেন্ট আফটার মেনটেনেন্স কস্ট 27 লাখ, লেস কারেন্ট ইয়ার্স ইন্টারেস্ট। কারেন্ট ইয়ার ইন্টারেস্ট কত? যেহেতু 2 কোটি, $9, রিমেনিং রেন্টাল ইনকাম থাকে 11 লাখ। তাহলে ইনস্টলমেন্ট কত? 48 লাখ ছিল,
48 লাখ 3 বছরের সমান হারে দিলে 16 লাখ আসে। তাহলে ট্যাক্সেবল রেন্ট কত? -5 লাখ। তার মানে হলো হাউস রেন্ট ইনকাম -5 লাখ এই বছর, যদি আর কিছু না থাকে। এই বাড়ি থেকে আর কিছু না থাকলে, শুধুমাত্র এই পার্টিকুলারলি দিস হোম থেকে নেগেটিভ হাউস রেন্ট হবে 5 লাখ। না বুঝে থাকলে আপনারা একটু সাউন্ড দেন আমাকে। আপনারা কি বুঝতে পারছেন? স্যার নেগেটিভ ব্যালেন্সটা কি আমি অন্য ইনকামের সাথে অ্যাডজাস্ট করতে পারবো তো? হ্যাঁ। এটা বাড়ি ভাড়া তো করা যায় না। ও, অন্য অন্য ইয়াতে ইনকামের সাথে অ্যাডজাস্ট করতে পারবো না? হ্যাঁ, বাড়ি ভাড়া তো ওই যে আপনি তো সেট আপের কথা বলতেছেন, তাই না? জি স্যার, জি স্যার। বাড়ি ভাড়া তো সেট আপ করা যায় না। ও, এখানে স্যার ইন্টারেস্টটা কি 8% না 9%? হ্যাঁ। মানে ইন্টারেস্টটা কি 8% না 9%? হুম, 8%। হ্যাঁ, ঠিক আছে। কারণ 9 লেখা তো স্যার, 9 লেখা হলে 18 লাখ হয়। ভুল দেখা আছে, ভুল। এটা বুঝছেন তো? এটা কিন্তু পরীক্ষা আসবে। জি। স্যার একটু এডিশন করি, সেটা হলো স্যার এই যে বাড়ি ভাড়ার যে ইয়েটা, সেকশনটা, সেকশন 35, 36 এবং 37 হুম। এবং 38, স্যার পুরোটাই কিন্তু ফাইন্যান্স একটা কিছু মডিফিকেশন আসছে। কি আসতে বলেন না একটু। আমি স্যার আপনাকে ওই আপডেটেড ইনকাম ট্যাক্স একটা পাঠাই দিছি। ওইখানে ওই যে স্যার আমার তো 3 মাসের যে ব্যাপারটা, এটা উঠে গেছে এখন। আপনি প্রমাণ হিসেবে যদি হুম, ভ্যাকেন্সি থাকে, তাহলে বিদ্যুৎ বিলটা দেখাইতে, কপি দেখাইতে হবে। ওই 3 মাস 30 দিনের ইস্যুটা নাই স্যার। 1 মিনিট তারপর বলা আরো ছিল। কিছু ইস্যু আছে স্যার। হুম। শূন্যতা ভাতা যাহা কেবল বিদ্যুৎ বিল উপস্থাপন সাপেক্ষে প্রমাণ হইলে অনুমোদনযোগ্য হইবে। জি স্যার, এটা কিছু কিছু সেকশন চেঞ্জ, মানে ডিসিটির সব ঠিক পারমিশন আছে, লাগবে কিছু না। কিছু জায়গাতে চেঞ্জ হয়েছে আর কি। ডিসিটির পারমিশন লাগবে না আর কি। জি স্যার। হুম। এখানে আরেকটা জিনিস যোগ করছে। ওই যে আমরা করলাম না, এই হোটেলের বিষয়ে একটা নিয়ে আসছে নতুন করে। হোটেল, তারপরে হলো মোটেল, রিসোর্টের ক্ষেত্রে এটা বাড়ি ভাড়া হবে না। এখানে আনছে 36-3 নম্বরে নিয়ে আসছে আর কি। স্যার অ্যাডভান্স নিলে ওটা কি বাড়ি ভাড়া হবে না? হ্যাঁ, অ্যাডভান্স নিলে তো। অ্যাডভান্স বাড়ি ভাড়া হবে। অ্যাডভান্সটা বাড়ি ভাড়া হবে। এখানে একটু চেঞ্জ আনছে, এই জায়গায় চেঞ্জ আনছে। এখানে এই যে উমোটা যোগ করে দিছে, উমোটা যোগ করে দিছে সার্ভিস চার্জ হিসেবে, অগ্রিম রাখে নাই। জি স্যার, কিছু কিছু জায়গাতে চেঞ্জ আসছে আর কি। হুম। আর স্যার ওই যে রিপেয়ার মেনটেন্সের যে আধার যেটা 10%, এটা উঠাই দিছে। মানে ওই যে ওই অন্যান্য যেটা, জি স্যার, জি স্যার। সেটা এটা রাখে নাই। না, এটা উঠাই এটা দিছে। আগে ছিল না, গত বছর নিয়ে এসেছিল। এটা তো মনে হয় কোন একটা আইন থেকে কপি করছিল, ওটা পরে মুছে দিছে আর কি। জি স্যার। হুম। এই সূত্রটাতে চেঞ্জ করছি কি আমি বলে দিচ্ছি। ক সমান সমান মোট ভাড়া, ঠিক আছে। হ্যাঁ, ক মোট ভাড়া মূল্য, খ হলো নিম্নবর্ণিত অঙ্ক সময়ের মধ্যে যাহা অধিক তাহা, ওই যে বাড়ি ভাড়া যেটা হয় সেইটা, আর যেটা এক্সপেক্টেড ভাড়া, যার মধ্যে বেশি, যেটা বেশি সেটা হলো বাড়ি ভাড়া।
ওটা তো আমরা জানি। এক্সপেক্টেড মানে স্যার অ্যানুয়াল ভ্যালু যেটা, হ্যাঁ। অ্যানুয়াল ভ্যালু সংজ্ঞা যেটা আমরা পড়ছি আর কি, বার্ষিক মূল্য। গ নাম্বার হলো উক্ত গৃহ সম্পত্তির ভাড়া বাবদ গৃহীত সমন্বয়যোগ্য অগ্রিম। অগ্রিমটা আসছে এখানে, অগ্রিম আসছে, অগ্রিমটা আসবে এখানে। নিরাপত্তা জামানত যেটা, সেটা আসবে না বলছে, যে সিকিউরিটি মানি থাকে অনেক ক্ষেত্রে, সেটা আসবে না। অগ্রিম ভাড়াটাই শুধুমাত্র আসবে। হ্যাঁ, উক্ত আয় বর্ষে উক্ত গৃহ সম্পত্তির ব্যবহারের সূত্রে প্রাপ্ত সেলামি প্রিমিয়াম ব্যতীত অন্য কোনো অঙ্ক বা কোনো সুবিধার অর্থমূল্য যাহা ক খ গতে উল্লেখিত অঙ্কের অতিরিক্ত। যদি এই ক খ গতে যা লেখা আছে তার অতিরিক্ত যদি কিছু রিসিভ করা হয় ওই বাড়ি ভাড়ার পরিবর্তে, সেটাও বাড়ি ভাড়া হিসেবে আসবে। আর শূন্যতার ক্ষেত্রে না, আর এটা বলছে গৃহ সম্পত্তির ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত যে কোনো প্রকারের সার্ভিস চার্জ, মেরামত, রক্ষণাবেক্ষণ চার্জ বা অন্য কোনো অর্থ উহা যে নামেই অভিহিত করা হোক না কেন, সেটা বাড়ি ভাড়া হিসেবে যোগ করতে হবে। ওই সার্ভিস চার্জ বলি না আমরা, সার্ভিস চার্জ যে নামেই অভিহিত করা হোক না কেন, ওটা বাড়ি ভাড়া হিসেবে যোগ করতে হবে। রাইট। শূন্য। আর চ নম্বরে বলছি, এটা হলো চ নম্বর, শূন্যতা ভাতা। এই ক্ষেত্রে আগে বলছিল ডেপুটি কমিশনার অফ ট্যাক্সকে জানাতে হবে 30 দিনের মধ্যে ওই মাসের। এখন বলছে যে শূন্যতা ভাতা যাহা কেবল বিদ্যুৎ বিল উপস্থাপন সাপেক্ষে প্রমাণিত হইলে অনুমোদনযোগ্য হইবে। কারণ কি, বিদ্যুৎ বিল যদি বাড়া না থাকে তাহলে বিদ্যুৎ বিল কম আসবে, শুধু মিনিমাম বিল আসবে। ইজি করে দিছে আর কি স্যার। এই এটা ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ হয় নাই, এখানে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। এই শুধুমাত্র এই চটা উঠে দিছে আর কি, একটা করে দিছে আর কি, বাট চেঞ্জ করে নাই কিছু ভিতরে। সার্ভিস চার্জ এটা নাই, জি স্যার, এটা এটা উঠাই বাদ। দিছে। খরচ অনুমোদনের সীমাবদ্ধতা। এই যে খরচ যেগুলো অনুমোদন করবে তার সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে। উৎসে কর কর্তন প্রযোজ্য এরূপ কোনো ব্যয়ের ক্ষেত্রে উৎসে কর কর্তন বা সংগ্রহ করা না হইলে, অথবা কর্তৃক আদায়কৃত বা কর এই আইনের বিধান অনুযায়ী যথানিয়মে সরকারের অনুকূলে জমা না করা হইলে, উক্ত ব্যয় এই অধ্যায়ের অধীনে খরচ হিসেবে অনুমোদনযোগ্য হইবে না। এর মানে হলো, এই যে বাড়ি ভাড়া দিচ্ছেন, এই বাড়ি ভাড়ার ভিতরে যে উইথহোল্ডিং ট্যাক্স আছে সেটা সময় মতো জমা দিতে হবে। তাহলে জমা দিলে সে বাড়ি ভাড়াটা অ্যালাউবল হবে। আবার এই ভাড়াটিয়ার কাছ থেকে যদি কাটতে হয় কোনো কিছু, সেটা যদি না করা হয়, উৎসে কর কর্তন প্রযোজ্য হইলে, উৎসে কর কর্তনের কোনো নিয়ম ভঙ্গ করলে এই যে অ্যালাউন্সটা আছে, এই অ্যালাউন্সটা দিবে না। এটা তো নেই এখন স্যার। হ্যাঁ, 39টা পুরোটাই থার্টি স্যার, নাইনটা তো হেডিংটা চেঞ্জ পুরোটাই স্যার হয়ে গেছে ডিলিট। দেখ। চেঞ্জ বিশেষ অন্য ভাড়া আরেকটা আসতেছে। হইতে ও আয় পরিগণনা। 39টা আমি দেখতেছি, 39 এখানে আছে, বাট ওই ওই কথা নাই লেখা। হেডিং চেঞ্জ হয়ে গেছে আর কি স্যার। অন্য একটা নিয়ে আসছে, বিশেষ ভাড়া নিয়ে আসছে। আচ্ছা, তাহলে এটা, এটা লাল। 39 বলছে বিশেষ ভাড়া হইতে আয় পরিগণনা, ধারা 38 এর উপধারা 1, ভাড়া হইতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ আছে। ওকে। এক, এক এর দফা অনুযায়ী কোন সংবিধিবদ্ধ বিয়োজনের কোন অংশ অব্যয়িত বলিয়া দাবি করিলে উক্ত বিশেষ ভাড়া হইতে আয় হিসেবে গণ্য হইবে। এই যে ভাড়া 38, সেকশন 38 ভাড়া হইতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন, এই অনুমোদনযোগ্য যে বিয়োজন, এই বিয়োজনগুলো যদি কোনো অংশে অব্যয়িত হয় বলিয়া মনে হয়, ব্যয় হয় নাই, দাবি করলে উক্ত বিশেষ ভাড়া হইতে আয় হিসেবে গণ্য হইবে, ওটা যোগ করে দিতে হবে, কিংবা বাদ যাবে না। অ্যাকাউন্টিং সমন্বয়ের ক্ষেত্রসমূহ ব্যতীত ধারা 38 উপধারা 2 অনুযায়ী অনুমোদিত বিয়োজন সমূহ বিশেষ ভাড়া হইতে আয় হিসেবে গণ্য হইবে।
এই যে যেইগুলো বিশেষ বাড়া হইতে আয় হিসেবে গণ্য হবে, যেমন এই ধারা 38-এ যে ডিডাকশন গুলো আছে সেই ডিডাকশন গুলো যদি খরচ না হয়, তাহলে সেই যেই পরিমাণ খরচ না হবে সেটাকে বিশেষ বাড়া হিসেবে বিবেচিত হইবে। সেকশন 39 অনুসারে বিশেষ বাড়া হিসেবে বিবেচিত হইবে। বিশেষ বাড়া হইতে আয় হিসাবে পরিগণিত আয়ের বিপরীতে কোনো প্রকারের বিয়োজন, ক্ষতি সমন্বয় বা জের টানা বা তৃতীয় তফসিলের অধীনে কোনো ভাতা অনুমোদিত হইবে না, এবং এরূপ আয়ের উপর সাধারণ ব্যবহারের কর দায় নির্ধারিত হইবে। এরূপ আয়ের উপর সাধারণ কর হারে কর দায় নিরূপিত হইবে। যেটা এখানে বলছে যে সেকশন 38-এ যে ডিডাকশন গুলো আছে, এই ডিডাকশন গুলো যদি কোনোটা এমন হয়ে প্রতীয়মান হয় যে এটা খরচ হয় নাই আসলে, তাহলে ওই পরিমাণটা বিশেষ বাড়া হিসেবে বিবেচিত হবে, এবং সেই ক্ষেত্রে কোনো ডিডাকশন অ্যালাউন্স প্রযোজ্য হইবে না, এবং স্বাভাবিক রেটে যে কর হয়, কর রেট সেই হারে কর প্রযোজ্য হবে। ঠিক আছে, তাহলে মোটা দাগে হলো বাড়ি ভাড়া থেকে যে খরচগুলো আছে, ইন্স্যুরেন্স, ট্যাক্স, তারপরে হলো মেনটেনেন্স কস্ট, এগুলো বাদ দেওয়া যাবে, ইন্টারেস্ট চার্জ বাদ দেওয়া যাবে। মোটা দাগে এগুলো মনে রাখলেই হবে। আর হলো যদি কনস্ট্রাকশন করার সময় যদি কোনো ইন্টারেস্ট হয়, সেটা 3 বছর পর্যন্ত সমান হারে পরবর্তী ভাড়া শুরু হওয়ার 3 বছর পর্যন্ত অ্যাডজাস্ট করা যাবে। আর ইফ এনিথিং লেফট টু অ্যাডজাস্ট, হ্যাঁ, ফ্রম দ্য রেন্ট ওভার 3 ইয়ার্স, হ্যাঁ, ফ্রম দ্য ইনসেপশন অফ রেন্ট, তাহলে সেটা ল্যাপস হয়ে যাবে। কৃষি হইতে আয়। স্যার আমাদের কি একটা অঙ্ক দেখাবেন না এই বাড়ি ভাড়া থেকে আয়ের? বাড়ি ভাড়ার অঙ্ক আসলে আমি প্ল্যান করছি একটা অঙ্ক করলে সেখান থেকেই সব হয়ে যাবে। আজকে ও, অঙ্ক করে ফেলছি, রেডি করে ফেলছি বসে বসে। জি স্যার, অঙ্কটা করাইলে স্যার আমাদের জন্য সুবিধা হবে আর কি পরীক্ষা দিতে। না, অঙ্ক আজকে আজকে হয়তো ধরাই ছাড়তে পারবো কিনা আমি জানি না, বাট অঙ্ক হবে। পরীক্ষা তো স্যার 23 তারিখে অঙ্ক। হ্যাঁ, পরীক্ষা 23 তারিখে না? কয় তারিখে পরীক্ষা? জি স্যার, 23 তারিখে। পরীক্ষা তো 23 তারিখে, কত পরীক্ষা আসবে যাবে ভাই এখন। এই 3 বার 4 বার পরীক্ষা নিয়ে ছেলেদের পড়ালেখা কম করানো হয়। আমরা এই ক্লাসে এনাফ টাইম পাচ্ছি না। জি, পরীক্ষা চলে আসছে বাট ক্লাস এখনো শেষ হয় নাই আর কি। ক্লাস তো শেষ হয় নাই মানে কি, শেষ হবেও না ক্লাস। যে পরিমাণ ক্লাস নেওয়ার কথা সে পরিমাণ ক্লাস তো শেষ করা যাবে না, এই সময়ে সম্ভব না। কারণ হলো আপনাদের যে নাম্বার অফ ক্লাস সেই অনুসারে সময় থাকে না। না স্যার, একটু আগে শুরু করলে কিন্তু আমাদের ক্লাসগুলো শেষ হতো। আগে তো পরীক্ষার আগে তো শুরু করা যায় না, রেজাল্টের আগে তো শুরু করতে পারে নাই, জি বুঝছেন? ম্যাথ করাবো আমরা, অসুবিধা নেই, ম্যাথ আছে। কৃষি হতে আয় আমরা জানি, কৃষি হতে আয় কি, এগ্রিকালচারাল ইনকাম সংজ্ঞা দেওয়া আছে। কোন ব্যক্তি কর্তৃক উৎপাদিত ও প্রক্রিয়াজাতকৃত চা, রাবার এর বিক্রয়োপলব্ধ অর্থের 60% ব্যবসা হতে আয়, না 40% ব্যবসা হতে আয়, এবং 60% কৃষি হতে আয়। চা এবং রাবার থেকে যা আয় হবে তার 60% হলো কৃষি হতে আয় হিসাবে পরিগণিত হবে। কৃষি অর্থে যে কোনো প্রকার উদ্যান পালন, পশু পাখি পালন, ভূমির প্রকৃতি ব্যবহার, হাঁস মুরগি খামার, সরীসৃপ প্রাণী খামার, নার্সারি ভূমি, জলে কোনো প্রকার চাষাবাদ, ডিম দুধ উৎপাদন, কাঠ, তৃণ, গুল্ম ইত্যাদি, ফলমূল ও মধু উৎপাদন এবং বীজ উৎপাদনে অন্তর্ভুক্ত হইবে। বিশেষ কৃষি ধারা
40-এর সামগ্রিকভাবে ক্ষুণ্ণ না করিয়া বিশেষ কৃষি আয় গণনার ক্ষেত্রে এই দ্বারা প্রযোজ্য হইবে। এই চেঞ্জ থাকলে আমাকে বললেন, এখানে চেঞ্জ থাকলে। না স্যার, এটা চেঞ্জ নাই, এটা ঠিক আছে আগেরটাই। চেঞ্জ থাকলে আমাকে একটু আগে জানাই দিন, আমি বই আছে সফট কপি নাই, বাট আমি বই থেকে পড়াবো তাহলে। জি স্যার, এটা এটা ঠিক আছে স্যার। হুম। বিক্রয়লব্ধ অর্থ, বিক্রয়লব্ধ অর্থ যদি পরিসম্পদের অর্জন মূল্য হইতে অধিক হয়, এটা হলো কৃষি থেকে ওই যে আমরা আগে যেগুলো বিজনেস মানে ওই সেকশন 19 আলোচনা করছিল সেগুলো এটা এখানে দিয়ে দিছে। যদি বিক্রয়লব্ধ অর্থ যদি পরিসম্পদের অর্জন মূল্য হইতে অধিক হয়, এগুলো হলো বিশেষ কৃষি আয়। বিশেষ কৃষি আয়ের মূল কথা হলো যেই মেশিনারিজ অর সম্পত্তি ব্যবহার করা হয়েছে কৃষিকাজে, সেগুলো বিক্রি করে যদি কোনো লাভ হয় কিংবা লোকসান হয়, সেটা হলো সেকশন 41-এ যাবে। সেটাকে বলতেছে বিশেষ কৃষি আয়। যেমন বিক্রয়লব্ধ অর্থ যদি পরিসম্পদে, পরিসম্পদ মানে হলো অ্যাসেট, অ্যাসেটের অর্জন মূল্য হতে বেশি হয়, তাহলে ওটা মূলধনী আয় হিসেবে বিবেচিত হইবে। আর যদি কম হয়, সমপরিমাণ অর্থ বা আয় বর্ষে সঞ্চিত করে তার কৃষি হইতে আয় শ্রেণীর আয় হিসেবে গণ্য হইবে। খ মাইনাস গ, খ মানে হলো পরিসম্পদের অর্জন মূল্য, গ মানে তৃতীয় তফসিলের অধীনে অবশ্যই অনুমোদনের পরিসম্পদের গণনাকৃত অবলোহিত মূল্য। অর্জন মূল্য মাইনাস হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অর্জন মূল্য 100 টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 90 টাকা, বিক্রি করা হয়েছে 110 টাকা। তাহলে কি হবে? 10 টাকা হবে হলো ক্যাপিটাল গেন, 10 টাকা হবে হলো এগ্রিকালচার ইনকাম। মেশিনারি ইউজ ইন এগ্রিকালচার ফার্মিং, দ্য অ্যাকুইজিশন কস্ট ওয়াজ 5 লাখ, রিটেন ডাউন ভ্যালু 2.5 লাখ টাকা, সেলিং প্রাইস যদি 600 টাকা হয় অথবা 350,000 টাকা হয়, তাহলে ক হলো সেলিং প্রাইস উইথ সেল বেস ভ্যালু, খ হলো অ্যাকুইজিশন কস্ট অর পারচেস প্রাইস, গ হলো রিটেন ডাউন ভ্যালু। এই যে ক হলো সেলিং প্রাইস, খ হলো অর্জন মূল্য, গ হলো রিটেন ডাউন ভ্যালু অর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে আমাদের কি দাঁড়াবে? কেস 1-এর ক্ষেত্রে ক্যাপিটাল গেইন হবে 6 লাখ মাইনাস 5 লাখ, 1 লাখ টাকা, যেটা এই যে আমাদের এই সারণীতে প্রথমে দেখাইছে, এই যে মূলধনী আয়। আর এখানে দেখাইতেছে কৃষি আয়, কৃষি আয়টা হবে হলো এইটা 5 লাখ মাইনাস 2.5 লাখ, অ্যাকুইজিশন কস্ট মাইনাস হলো রিটেন ডাউন ভ্যালু, এটা হলো কৃষি আয়, যেটা ডেপ্রিসিয়েশন রিকভারি হয়েছে। সেল করে ডেপ্রিসিয়েশনটা রিকভারি হয়েছে, ওভার দ্য ইয়ার যে ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছিল সেটা রিকভারি হয়েছে। যেহেতু এক্সপেন্স রিকভারি হয়েছে, এই কারণে এক্সপেন্স রিকভারি হলো ওটা ইনকাম, ট্যাক্স ওটা ইনকাম হয়। যেহেতু আগে এই এক্সপেন্সটা অ্যালাউ করা হয়েছে, এখন এটা ইনকামে যাবে। কেস 2 যদি থাকে, যেটা বিক্রয় মূল্য ধরছিলাম আমরা 3.5 লাখ টাকা, তাহলে কি হবে? বিক্রয় মূল্য 3.5 লাখ টাকা হলে সেলিং প্রাইস সমান সমান রিটেন ডাউন ভ্যালু মাইনাস রিটেন ডাউন ভ্যালু, সেলিং প্রাইস 3,50,000, রিটেন ডাউন ভ্যালু 2.5 লাখ, 1 লাখ টাকা হলো এগ্রিকালচারাল ইনকাম। কারণ রিটেন ডাউন ভ্যালুর থেকে বিক্রয় মূল্য বেশি, যেটুকু বেশি সেটা হলো এক্সপেন্স রিকভারি হয়েছে। Machinery used in agricultural farming, the acquisition cost was 5 lakh and return on value 2.5 lakh. The asset was destroyed by fire and insurance company paid 1,25,000, আর যদি 5,25,000 দেয় তাহলে 3,75,000 যদি দেয়, তাহলে কি হবে? এই কেসগুলো আমাদের এখানে বলা আছে, এই যে এই কেসগুলো এখানে বলা আছে। কৃষি হইতে আয় হবে, ওই যেটা কৃষি হইতে আয় হবে বললাম আমরা,
যেটুকু ডেপ্রিসিয়েশন রিকভারি হবে। বিপ্লবীয় অর্থ যদি পরিসম্পদের অর্জন মূল্য হইতে অধিক না হয় তবে অবলোপিত মূল্য হইতে অধিক হয়। যেমন এই যেটা ক্রয় মূল্যর থেকে বেশি হয় নাই, বাট রিটেন ডাউন ভ্যালুর থেকে বেশি হয়েছে। রিটেন ডাউন ভ্যালু ছিল 2.5 লাখ টাকা, বাট বিক্রয় করছে 3,50,000, তাহলেও সেটা এগ্রিকালচার ইনকাম হবে। আর পরের কেসগুলোতে যেটা বলছে এটা সেম কেসই, বাট এখানে শুধুমাত্র ইন্স্যুরেন্স থেকে যদি টাকাটা পায়, অ্যাসেটটা ডিস্ট্রয় হয়ে গেছে বাট ইন্স্যুরেন্স করা আছে। ইন্স্যুরেন্স করা থাকলে কি হবে? রিটার্ন ডাউন ভ্যালু মাইনাস ইন্স্যুরেন্স ক্লেম। রিটার্ন ডাউন ভ্যালু ছিল 2.5 লাখ টাকা। যদি আমরা ধরি যে এখানে ইন্স্যুরেন্স ক্লেম পাইছে 1,25,000 টাকা, তাহলে এই 1,25,000 টাকা লস ইন এগ্রিকালচারাল ইনকাম লস হবে। আর ইন্স্যুরেন্স ক্লেম মাইনাস অ্যাকুইজিশন কস্ট, ইন্স্যুরেন্স ক্লেম যদি 5,25,000 হয়, তাহলে 5,25,000 মাইনাস হলো পারচেস প্রাইস, 25,000 টাকা হবে হলো ক্যাপিটাল গেইন। আর ইন্স্যুরেন্স ক্লেম যদি 3,75,000 টাকা সেটেল হয়, তাহলে ইন্স্যুরেন্স ক্লেমস মাইনাস রিটেন অন ভ্যালু, 3,75,000 মাইনাস 2.5 লাখ, 1,25,000 এগ্রিকালচার ইনকাম হবে। এই জিনিসগুলোই এখানে বিভিন্ন সিচুয়েশনে বলা হয়েছে। এই জিনিসগুলো এখানে এই যে মূলধনী আয়, এই যে মূলধনী আয় বলা আছে এখানে, মূলধনী আয় উফ সিলেক্ট হচ্ছে না। কৃষি হইতে আয়, আর এই যেটা হলো কৃষি হইতে আয়। আর যদি কম পায় তাহলে লস, যেখানে আয় হয় সেখান থেকে আবার লসও হয়। কৃষি হইতে আয়ের ক্ষেত্রে সাধারণত বিয়োজন সমূহ কি কি? এই আইনের অধীনে কোনো আয় বর্ষে কোনো ব্যক্তির কৃষি হইতে আয় খাতে করযোগ্য আয় গণনার ক্ষেত্রে উক্ত বৎসরে করদাতা কর্তৃক মূলধনী ব্যয় বা ব্যক্তিগত ব্যয় ব্যতীত সম্পূর্ণরূপে এবং কেবল কৃষির উদ্দেশ্যে ব্যয়িত অর্থ বিয়োজন হিসেবে অনুমোদনযোগ্য হইবে, এবং নিম্নবর্ণিত বিয়োজন সমূহ সাধারণ বিয়োজন হিসেবে গণ্য হইবে। মূলধনী ব্যয়টা বাদ দেওয়া যাবে না, ব্যক্তিগত ব্যয়টা বাদ দেওয়া যাবে না। কৃষির ক্ষেত্রে, কৃষি হইতে আয় ক্ষেত্রে গণনার ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিয়োজন সমূহ, মূলধনী ব্যয়টা ডিডাক্টেবল হবে না। আর যদি ব্যক্তিগত কোনো ব্যয় হয় তাহলে সেটাও ডিডাক্টেবল হবে না। আর বাকিগুলো নিম্নেরগুলো বিয়োজনযোগ্য হবে। যেমন কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি বা আঙ্গিনার উপর পরিশোধিত কোনো প্রকারের কর, কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি বা আঙ্গিনার জন্য পরিশোধিত কোনো ভাড়া, উন্নয়ন বা সংরক্ষণ ব্যয়, কৃষির উদ্দেশ্যে গৃহীত ঋণের সুদ, যদি কোনো ঋণ গ্রহণ করা হয় তাহলে ঋণের সুদ, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি বা সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণ ও মেরামত, এবং চাষাবাদের জন্য পালিত গবাদি পশু লালন পালন তৎসংশ্লিষ্ট প্রক্রিয়াকরণ ও পরিবহন সংক্রান্ত ব্যয়, ভূমি বা আঙ্গিনার ক্ষতিপূরণে বা ভূমি বা আঙ্গিনা হইতে উৎপাদিত ফসল বা পণ্যের ক্ষতিপূরণে বা গবাদি পশু পালনে নিরাপত্তার লক্ষ্যে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ডিডাক্টেবল এক্সপেন্সেস, প্রাকৃতিক দুর্যোগ অথবা অন্য কোনো প্রকার ক্ষতি সাধন হইতে কৃষককে রক্ষণাবেক্ষণ নিমিত্তে ব্যয়িত অর্থ। তৃতীয় তফসিলে বর্ণিত অনুমোদিত সীমা অনুযায়ী নিম্ন বর্ণিত খরচসমূহ। কৃষিতে ব্যবহৃত সম্পদের অবশ্যই, এটা তৃতীয় তফসিলে দেওয়া আছে। সংশ্লিষ্ট কৃষিকাজে ব্যবহৃত স্পর্শাতীত সম্পদের অ্যামোর্টাইজেশন, যেগুলো ট্যানজেবল অ্যাসেট, ট্যানজেবল অ্যাসেটের অ্যামোর্টাইজেশন দেওয়া হবে। যে ক্ষেত্রে করদাতা কৃষিকাজে ব্যবহৃত পশুর মৃত্যু হয়ে আছে এবং স্থায়ীভাবে অক্ষম হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে উক্ত পশুর প্রকৃত ক্রয় মূল্য বা ক্ষেত্র মধ্যে সেই পশুর বিক্রয় বা তাহার মাংস হইতে বিক্রয় হইতে প্রাপ্ত অর্থ, এই দুইয়ের মধ্যে পার্থক্য সমপরিমাণ অঙ্ক বাদ দেওয়া যাবে।
মূল কথা হলো কৃষির সাথে রিলেটেড যত রিলেভেন্ট খরচ আছে সব খরচ বাদ দেওয়া যাবে। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, হ্যাঁ, এই ধারার অধীনে কোনো ব্যয়ের যতটুকু অংশ কৃষি হইতে আয় এর সহিত সম্পর্কিত কেবল ততটুকুই অংশই অনুমোদনযোগ্য হবে। যেই যে আয়, যেই খরচটুকু শুধুমাত্র কৃষি আয়ের সাথে সম্পর্কিত সেটাই বিয়োজনযোগ্য হবে, অনুমোদনযোগ্য হবে। যেটা কৃষি আয়ের সাথে সম্পর্কিত নয় সেটা বাদ দেওয়া যাবে না। মূল কথা হলো যার ইনকাম ট্যাক্স হয় না তার খরচও ডিডাক্টেবল হয় না। হিসাব বই সংরক্ষণাবেক্ষণ না করিবার ক্ষেত্রে বিশেষ বিয়োজন পরিগণনা। যেমন যদি এই যে আমরা ডিডাকশনগুলো বললাম সেকশন 42-তে, এগুলো যদি বুকস অফ রেকর্ড ঠিক মতো রাখে তাহলে অ্যাকচুয়াল যা খরচ হয় সবটুকুই বাদ দেওয়া যাবে, ডিডাক্টেবল হবে। বা যদি বুকস অফ রেকর্ড ঠিক মতো না রাখে, হিসাব রক্ষণাবেক্ষণ না করিবার ক্ষেত্রে বিশেষ বিয়োজন পরিগণনা। যদি ইহা প্রতীয়মান হয় যে করদাতা নিয়মিত হিসাব রক্ষণ পদ্ধতি প্রয়োগ করিতেছেন না, করদাতা এরূপ কোনো পদ্ধতি প্রয়োগ করিতেছেন যাহা ভিত্তিতে করদাতা আয়ের বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয় বলে উপকর কমিশনার প্রতীয়মান হইতেছে। যেই পদ্ধতিতে হিসাব রাখে সেই পদ্ধতিতে আয় নির্ধারণ করা সম্ভব না, এটা আয়কর কমিশনার মনে করতেছে। করদাতা হিসাব বা লেনদেনের রেকর্ড সমূহ সংরক্ষণ করিতে ব্যর্থ হইয়াছে। করদাতা হিসাব বা লেনদেন রেকর্ড সমূহ সংরক্ষণ করিতে ব্যর্থ হইছে। করদাতা যে হিসাব বা লেনদেন রেকর্ড সমূহ সংরক্ষণ করিয়াছেন তাহা যাচাইযোগ্য না। তাহলে অন্য ধারায় যাহা কিছু থাক না কেন, উক্তরূপ উৎপাদিত কৃষি পণ্যের বাজার মূল্যের 60% অনুমোদিত ব্যয় হিসেবে গণ্য হইবে। বাজার মূল্যের 60% অনুমোদিত ব্যয় হিসেবে গণ্য হবে। যেই ক্ষেত্রে জমি বা আঙ্গিনার মালিক আদি বর্গা বা ভাগা অংশ হারে কৃষি হইতে আয় প্রাপ্ত হইবেন, সেই ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হইবে না। এই ধারাটা হলো যারা শুধুমাত্র ডাইরেক্ট কৃষিকাজ করবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যারা জমি বা আঙ্গিনার ভাড়া দিয়ে বা ভাগা দিয়ে বা অংশ হারে কৃষি আয় পাবে সেই ক্ষেত্রে এই ধারাটা প্রযোজ্য হইবে না। সেকশন 44, উৎসে কর কর্তন বা সংগ্রহ যদি প্রযোজ্য হয়, সেই ক্ষেত্রে যদি উৎসে কর কর্তন এবং সময়মতো পরিশোধ না করা হয় তাহলে এই বিয়োজনগুলো অনুমোদিত হইবে না। ধারা 55 এর বর্ণিত বিধানাবলী এরূপভাবে প্রযোজ্য হইবে যেন বিধানাবলী এই ধারাই এই অধ্যায়ের সহিত সম্পর্কিত। ধারা 55 হলো উইথহোল্ডিং। ধারা 50 হলো কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য নয়। এখানে বলে দিচ্ছে কোন কোন ক্ষেত্রে অনুমোদনযোগ্য নয়। এটা আসলে মেইনলি বিজনেস ইনকামের ক্ষেত্রে, এটা কৃষির ক্ষেত্রে প্রযোজ্য। ব্যবসায় হতে আয়টা পড়ার আগে আমরা এই সেকশন এটা দেখবো আর কি, শিডিউল গুলো দেখে নিব। পার্ট 6, কর অব্যাহতি, বাদ এবং কর অবকাশ। কর অব্যাহতি, হ্রাস এবং বাদ। কর অব্যাহতি সেকশন 76, বোর্ড সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা কোনো ব্যক্তিকে বা কোনো শ্রেণীর ব্যক্তিগণকে কর অব্যাহতি প্রদান করিতে পারিবে। আমাদের অব্যাহতি, বাদ বা কর অবকাশ, হ্যাঁ, অব্যাহতি, হ্রাস বা বাদ সেকশন 76 এর আওতায় ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ চাইলে সরকারি গেজেটের মাধ্যমে কোনো ব্যক্তি বা কোনো শ্রেণীর ব্যক্তিগণকে কর অব্যাহতি প্রদান করতে পারবে।
এই ক্ষেত্রে এই আইন ব্যতীত অন্য যে কোনো আইন বা আইন হিসাবে পরিগণিত অন্য কোনো আইন দলিলের বিধানাবলী কোনো ব্যক্তিকে কর অব্যাহতি প্রদান করা হইয়াছে, সেই ক্ষেত্রে অন্য আইনে বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন, ধারা 1-এর অধীনে জারিকৃত প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে কর অব্যাহতি প্রদান করা না হইলে উক্ত বিধান কার্যকর হইবে না। যে কোনো আইনে যাহাই থাকুক না কেন, উপধারা 1 অনুসারে যদি প্রজ্ঞাপন জারি ছাড়া কোনো ব্যক্তিকে কর অব্যাহতি দেওয়া হয়, তাহলে সেটা প্রযোজ্য হইবে না। বোর্ড এই ধারার অধীনে প্রজ্ঞাপন জারির মাধ্যমে যে কোনো কর অব্যাহতি বাতিল করতে পারবে। যেরকম কর দিতে পারবে, মানে অব্যাহতি দিতে পারবে, সেরকম অব্যাহতি বাতিলও করতে পারবে। এই আইনের অধীনে কোনো কর অব্যাহতি বতাপেক্ষাভাবে প্রদান করা যাইবে না। অংশ 6-এর আইনের অন্যান্য বিধানাবলী যাহা কিছু থাকুক না কেন, এই আইনের অধীনে কোনো ব্যক্তি কোনো কর বর্ষে কর অব্যাহতি প্রাপ্ত হইবে না যদি তিনি নিম্নবর্ণিত শর্তাবলী পরিপালন করতে ব্যর্থ হন। এই আইনে যা কিছু থাকুক না কেন, এই যে সেকশন 6, এই 6-এর যে অব্যাহতিগুলো, এই অব্যাহতিগুলো প্রাপ্ত হইবে না যদি না সে নিচের কন্ডিশনগুলো ফুলফিল করে। কন্ডিশনগুলো কি? কন্ডিশনগুলো হলো তাকে সময়মতো ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। কর দিবসের মধ্যে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। ধারা 160 এবং ধারা 171-এর বিধানাবলী পরিপালন পূর্বক রিটার্ন দাখিল করতে হবে। ধারা 166 হলো রিটার্ন দাখিল। রিটার্ন দাখিলের নিয়ম আছে এখানে। এই রিটার্ন দাখিলের নিয়ম অনুসারে রিটার্ন দাখিল করতে হবে। ধারা 171 হলো রিটার্ন দাখিলের সময় মতো রিটার্ন দাখিল করতে হবে। ধারা 166 হলো রিটার্ন দাখিলের নিয়ম। প্রত্যেকটি ব্যক্তি উপকর কমিশনের নিকট সংশ্লিষ্ট আয় বর্ষের জন্য রিটার্ন দাখিল করবেন যদি সংশ্লিষ্ট আয় বর্ষে তাহার এই আইনের অধীনে করমুক্ত আয়ের সীমা অতিক্রম করে। কারা কারা রিটার্ন সাবমিট করবে সেটা এখানে বলা আছে। ধারা 166 হলো দ্য পার্সন হু আর রিকোয়ার্ড টু সাবমিট ইনকাম ট্যাক্স রিটার্ন। এখানে বলা আছে যে সংশ্লিষ্ট আয় বছরে যদি কোনো ব্যক্তির করমুক্ত আয়ের সীমা অতিক্রম করে। নেক্সট হলো যদি সংশ্লিষ্ট আয় বছরে অব্যাহতি পূর্ববর্তী 3 বছরের মধ্যে কোনো বছর তাহার কর নির্ধারণ করা হয়। যদি উক্ত মানে সংশ্লিষ্ট আয় বছর, যে আয় বছর আছে সে আয় বছর থেকে আরো পূর্ববর্তী 3 আয় বছরে তার কোনো কর নির্ধারণ করা হয়, তাহলে তাকে রিটার্ন সাবমিট করতে হবে। উক্ত ব্যক্তি একটি কোম্পানি, কোনো শেয়ার হোল্ডার পরিচালক বা কোনো কোম্পানির শেয়ার হোল্ডার কর্মচারী, কোনো ফার্ম বা কোনো ফার্মের অংশীদার, কোনো ব্যক্তির সঙ্গ, কোনো ব্যবসায়ী নির্বাহী বা ব্যবস্থাপকের পদধারী কোনো কর্মচারী, কোনো কর্মচারী হন বা কোনো অনিবাসী হন যাহার বাংলাদেশে স্থায়ী স্থাপনা রয়েছে। যার বাংলাদেশে কোনো স্থায়ী স্থাপনা রয়েছে তাকে বাংলাদেশে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। এখানে বলছে যদি উক্ত ব্যক্তি একটি কোম্পানি, কোনো শেয়ার হোল্ডার পরিচালক কিংবা কোনো কোম্পানির শেয়ার হোল্ডার কর্মচারী, কোনো ফার্ম, কোনো ফার্মের অংশীদার, কোনো ব্যক্তি সংঘ, কোনো ব্যবসায় নির্বাহী বা ব্যবস্থাপকের পদধারী কোনো কর্মচারী বা কোনো গণকর্মচারী হন, সরকারি কর্মচারী আর কি, বা কোনো অনিবাসী হন যাহার বাংলাদেশে স্থায়ী স্থাপনা রয়েছে, যেমন বাড়ি থাকতে পারে আর কি। নেক্সট হলো উক্ত ব্যক্তি কেবল চ্যারিটেবল উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান ব্যতীত সংশ্লিষ্ট আয় বছরে এরূপ কোনো আয়প্রাপ্ত হন যাহা অংশ 6-এর প্রথম
অধ্যায়ের অধীনে কর অব্যাহতি বা হ্রাসকৃত কর হার সুবিধা প্রাপ্ত। ধারা 261 অনুসারে করদাতা হিসেবে নিবন্ধনযোগ্য কোনো ব্যক্তি, ধারা 261 আমি বলতেছি, উক্ত ব্যক্তি ধারা 264 অনুসারে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। এটা হলো এই সেকশন 166 হলো দ্য পার্সন হু আর রিকোয়ার্ড টু ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন। আমরা যদি দেখি ধারা 261 264, এটা হলো কিছু কিছু সার্ভিস আছে, যে সার্ভিসগুলো নিতে হলে অবশ্যই ট্যাক্স রিটার্ন, অথবা এখন ট্যাক্স রিটার্নই চাই আর কি, সাবমিশন অফ প্রুফ অফ ট্যাক্স রিটার্ন। ধারা 261 হলো করদাতা নিবন্ধন। করদাতা নিবন্ধন: কোনো ব্যক্তি নিজেকে করদাতা হিসেবে নিবন্ধন করিবেন যদি তিনি করদাতা হন, বা ধারা 166 অধীনে রিটার্ন জমা দিতে বাধ্য হন, বা ধারা 264 অনুসারে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে বাধ্য হন, বা কর প্রদান করতে অথবা রিটার্ন দাখিল করতে ইচ্ছুক হন। এখন এই যে ধারা 264 বলল, যেখানে হলো ধারা 64 হলো এই অধীনে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে বাধ্য হন। এই আইনের অধীনে প্রমাণ রিটার্ন জমাদানের প্রমাণ উপস্থাপন করতে বাধ্য হন। কোন কোন ক্ষেত্রে? এখানে 264 যদি ধারা দেখি আমরা, রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা কার কার জন্য? রিটার্ন দাখিলের প্রমাণ বলিতে বুঝাইবে রিটার্ন দাখিলের প্রত্যয়ন বা প্রাপ্তি স্বীকার, করদাতার নাম, 3 নাম্বার করবর্ষ সংবলিত সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট। নিম্নবর্ণিত ক্ষেত্রে সময় রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করতে হইবে। কোন কোন ক্ষেত্রে? করযোগ্য আয় না থাকা সাপেক্ষে 20 লক্ষ টাকার অধিক টাকা ঋণ গ্রহণে। করযোগ্য আয় না থাকা সাপেক্ষে, করযোগ্য আয় নাই বাট 20 লাখ টাকা লোন নিতে চায়, তাহলে তাকে অবশ্যই প্রুফ অফ সাবমিশন অফ ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। কোনো কোম্পানির পরিচালক স্পন্সর শেয়ার হোল্ডার হইতে হইলে, যদি কোনো কোম্পানির পরিচালক হইতে চায় কিংবা স্পন্সর শেয়ার হোল্ডার হইতে চায়, তাহলে তাকে অবশ্যই ধারা 161 অনুসারে রিটার্ন জমা দিতে হবে। এগুলো অনেক আছে, এগুলো থ্রি পড়ে নিতে হবে আর কি। আমরা একটু করি, আমরা যেটুকু বুঝলাম 166 হলো দ্য পার্সন হু ইজ রিকোয়ার্ড টু সাবমিট ইনকাম ট্যাক্স রিটার্ন, আর 171 হলো টাইম অফ সাবমিশন অফ রিটার্ন। উৎসে করকর্তন সংগ্রহ জমা এতদ সংক্রান্ত রিটার্ন দাখিল এবং সেকশন 7 এর বিধানাবলী পরিপালন এটা করতে হবে, না করলে এই অব্যাহতিগুলো পাবে না। কর অব্যাহতিপ্রাপ্ত কোনো খাত হইতে সকল প্রকার প্রাপ্ত বা আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে গ্রহণ করতে হবে। কর অব্যাহতিপ্রাপ্ত কোনো খাত হইতে সকল প্রকার প্রাপ্তি আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে প্রাপ্তির খাত কৃষি হইতে আয় হিসেবে পরিগণিত বা কোনো আয় বর্ষে মোট প্রাপ্তির পরিমাণ 1 কোটি টাকার ঊর্ধ্বে নয়, সেই ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। প্রাপ্তি যদি 1 কোটি টাকার উপরে হয়, তাহলে অবশ্যই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হতে হবে, কিংবা যদি কৃষিখাত থেকে আয় হয়, তাহলে এটা এই ধারাটা প্রযোজ্য হবে না। কর অব্যাহতিপ্রাপ্ত কোনো উৎসে আয় বা ব্যক্তির আয় পরিগণনার ক্ষেত্রে ধারা 55 এর অধীনে অনুমোদনযোগ্য কোনো ব্যয় ক্ষেত্রমতে উক্ত উৎসে আয় বা ব্যক্তির আয় বলিয়া গণ্য হইবে এবং উক্ত আয়ের উপর নিয়মিত হারে কর প্রদেয় হইবে। মোট আয়। ষষ্ঠ তফসিলের অংশ 1 এর উল্লেখিত কোনো ব্যক্তি, এখানে আমরা সামারি পড়লাম কি, যে যদি কোনো ব্যক্তি কর অব্যাহতি প্রাপ্ত হয়, তাহলে সেই কর অব্যাহতি প্রাপ্ত ব্যক্তিকে অবশ্যই নিম্নের কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে।
তার কি কন্ডিশন? তাকে সময় মতো কর দিবসের মধ্যে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। তাকে ধারা 166 এবং 171 এর বিধানাবলী পরিপালন করতে হবে। উৎসে কর কর্তনযোগ্য হলে উৎসে কর কর্তন করে রিটার্ন সাবমিট করতে হবে। কর অব্যাহতিপ্রাপ্ত ইনকাম ব্যাংকিং ট্রান্সফারের মাধ্যমে প্রাপ্ত হতে হবে শুধুমাত্র এগ্রিকালচার ইনকাম, এবং 1 কোটি টাকার ঊর্ধ্বে না হইলে এটা প্রযোজ্য হবে না। মোট আয় হইতে বাদ। মোট আয় হতে কি কি বাদ দেওয়া যাবে? ষষ্ঠ তফসিলের অংশ 1-এ উল্লেখিত কোনো ব্যক্তি কর্তৃক অর্জিত আয় উক্ত আয় বর্ষে উক্ত ব্যক্তির মোট আয় পরিগণনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত হইবে না, তবে তাহা উক্ত আয় বর্ষের তহবিলের উৎস পরিগণনায় নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অন্তর্ভুক্ত হইবে। জাস্ট তহবিলের উৎস হিসেবে জমা হবে, বাট ট্যাক্সের জন্য জমা হবে না। রিটার্নের মোট আয় হইতে বাদ সংশ্লিষ্ট কলামে আয়ের হিসাবে যথাযথভাবে দেখাইতে হইবে। রিটার্নের সহিত আয়ের উৎস এবং পরিমাণ বিস্তারিতভাবে দাখিল করতে হইবে। ষষ্ঠ তফসিলের অংশ 2 এর অধীনে কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদানের অর্থ নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে ব্যক্তির কর দায় পরিগণনার সময় মোট আয় হইতে বাদ দেওয়া যাইবে। যেমন উক্ত অনুদান রিটার্ন বা বিবরণী বা রিটার্নের সহিত সংযুক্ত দলিলাদিতে প্রতিফলিত হইয়াছে। ষষ্ঠ তফসিল এর অংশ 2 এর অধীনে প্রদত্ত অনুদানের মোট পরিমাণ উক্ত ব্যক্তির অনুদান পূর্ববর্তী প্রদর্শিত মোট আয়ের 10% অধিক নহে। অনুদান পূর্ববর্তী আয়ের মোট আয়ের 10%-এর বেশি অনুদান হিসেবে দেওয়া যাবে না। রিটার্ন হইতে আয়ের উৎস বা পরিমাণ বিস্তারিতভাবে দাখিল করা হইয়াছে। রিটার্নের সহিত আয়ের উৎস এবং পরিমাণ বিস্তারিতভাবে দাখিল করা হয়েছে। তার মানে আমরা দেখলাম যে মোট আয় থেকে বাদ যাবে কি? ষষ্ঠ তফসিলের অংশ 1-এ উল্লেখিত দফাগুলো মোট আয় থেকে বাদ যাবে, বাট মোট আয় থেকে বাদ গেলে ওইগুলো আয়ের উৎস হিসেবে দেখাইতে হবে। ষষ্ঠ তফসিলের অংশ 2 এর অধীনে ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদানের অর্থ মোট আয় থেকে বাদ দেওয়া যাবে, তবে শর্ত থাকে যে তাহা অনুদান পূর্ব মোট আয়ের 10%-এর বেশি হওয়া যাবে না। আমরা জানি যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আছে। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স মানে কি? দেয়ার আর সাম স্পেসিফিক সেক্টর ফর ইনভেস্টমেন্ট। ওই ইনভেস্টমেন্টগুলো করলে মোট আয় থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বাদ দেওয়া যায়। সেটা হলো, আমরা বলি সেটাকে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। বাবা স্যার কি কিছু বলতেছেন? আমার কিন্তু সাউন্ড আসতেছে না কোনো। হ্যাঁ বলতেছি তো, কখন থেকে সাউন্ড আসতেছে না? স্যার তখন অনেকক্ষণ যাবে তো আসতেছে না, পরে যখন যে স্লাইডটা চেঞ্জ করেন প্রায় তারপরে 10 মিনিট। এত তাড়াহুড়া করতেছেন শেষ করার জন্য, আপনি বলবেন না আপনারা? এত কথা বললাম আপনাদের, আমি তো খেয়াল করি নাই কখন ক্লিক করছি। আহ, আচ্ছা, করার নাই। এটা দেখেন, এটা দেখছেন তো? লিস্ট অফ এলিজিবল ইনভেস্টমেন্ট অ্যাজ পার প্যারা 3 of 6 শিডিউল। হ্যাঁ, ডেফার্ড অ্যানুইটি 10% অফ ফেস ভ্যালু, প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউশন বুথ এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি। এটা হলো লিস্ট অফ এলিজিবল ইনভেস্টমেন্ট। গভর্নমেন্ট সিকিউরিটি আপ টু 5 লাখ, ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড আপ টু 5 লাখ ইন এ ইয়ার, ডিপিএস 1,20,000 টাকা ইন এ শিডিউল ব্যাংক, সিকিউরিটিজ অফ স্টক এক্সচেঞ্জ, এনি অ্যামাউন্ট ক্যান ইনভেস্ট ইন সিকিউরিটিজ অফ স্টক এক্সচেঞ্জ, সমস্যা নাই। এইগুলো হলো অ্যালাউবল ইনভেস্টমেন্ট। এখন এই যে অ্যালাউবল ইনভেস্টমেন্ট হবে, আর আরেকটা বিষয় আছে আমাদের পার্ট 2 6 শিডিউলে, যে ডোনেশনগুলো আছে সেই ডোনেশন করলে, হ্যাঁ,
একটা ডোনেশনটা বাদ দেওয়া যাবে ইনকাম থেকে, এই ডোনেশনের পরিমাণ ইনকাম থেকে বাদ দেওয়া যাবে, বাট ওটা 10%-এর বেশি হবে না। ডোনেশনটা সহ যে টোটাল ইনকাম হবে তার 10%-এর বেশি ডোনেট করা যাবে না। যদি তার ইনকাম থাকে 20 লাখ, তার ম্যাক্সিমাম ডোনেশন হবে 2,05,000, 10%। এখানে যেটা আমরা বুঝাইতেছিলাম, সেকশন 78-এ জেনারেল ট্যাক্স রিবেট, ইনভেস্টমেন্টের উপরে যা ইনভেস্টমেন্ট আছে তার 15%, এলিজিবল ইনভেস্টমেন্টের 15% অথবা 3% অফ টোটাল ইনকাম, অথবা 10 লাখ টাকা, যেটা কম সেটা তার ট্যাক্স লায়াবিলিটি থেকে বাদ দেওয়া যাবে। যেমন এখানে এক্সাম্পল হলো 80 লাখ টাকা, মিস্টার এক্স দেখাচ্ছে তার স্যালারি ইনকাম 80 লাখ টাকা, হি হ্যাজ নো রিডিউস ট্যাক্স রেট ইনকাম অর মিনিমাম ট্যাক্স পেবল ইনকাম। এখানে বলছে যে যদি তার পেবল ট্যাক্স মিনিমাম ট্যাক্স পেবল ইনকাম থাকে কিংবা রিডিউস রেটেড ট্যাক্স থাকে সেটা বাদ যাবে। লেস এক্সেম্পটেড ইনকাম, যদি এক্সেম্পটেড ইনকাম থাকে সেটা বাদ যাবে। তারপরে ট্যাক্স হওয়ার ইনকাম হওয়ার ট্যাক্স রিডিউস রেটে যেটা সেটা বাদ দিতে হবে। আর মিনিমাম ট্যাক্স পেবল ইনকাম যেগুলো থাকে এগুলো বাদ, ইনকাম থেকে এগুলো বাদ দেওয়ার পরে যে ইনকামটা আসবে তার 3%। এই কারণে এখানে বলে দিলাম হি হ্যাজ নো রিডিউস ট্যাক্স রেট ইনকাম অর মিনিমাম ট্যাক্স পেবল ইনকাম, হি হ্যাজ ইনভেস্টেড 2 লাখ in for life insurance, 6 lakhs in BSP and 2 lakh in DPS and 10 lakh in shares of listed companies. থ্রি পার্সেন্ট তাহলে কত হয়? আর এলিজিবল ইনভেস্টমেন্ট ছিল লাইফ ইন্স্যুরেন্স 2 লাখ, বিএসপি 5 লাখ, ডিপিএস 1,20,000, শেয়ার হলো 10 লাখ, তাহলে 18,20,000, এর 15% 2,73,000 অথবা 10 লাখ টাকা। এই তিনটার মাঝে যেটা কম সেটা হবে, তাহলে 2,40,000। এই 2,40,000 টাকা তার ট্যাক্স লায়াবিলিটি থেকে বাদ দেওয়া যাবে। দিস ইজ দ্য ইমপ্লিকেশন অফ সেকশন 78 জেনারেল ট্যাক্স রিবেট। ঠিক আছে, এখন আমরা একটু ব্রেক দিতে চাই, কারণ হলো আমি অফিস থেকে ড্রাইভ করে আসছি 1.5 ঘন্টা, এসে পানিও খাই নাই একটু, আপনাদের ক্লাসে জয়েন করছি। জি স্যার, প্লিজ স্যার। বুঝতে পারছেন, আমি আর আসলে একটু পানি টানি না খেলে হচ্ছে না। ব্রেক দিয়ে আমরা আসলে জাস্ট 9:30 আবার আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? জি আজকে স্যার। লম্বা ব্রেক দিব না, আজকে লম্বা ব্রেক নাই, জাস্ট 9:30 আসেন আপনারা। আমি পড়িনি। কথা শোনা যাচ্ছে না। ইয়েস।
শোনা যাচ্ছে এখন? জি। ওকে। পরবর্তী রেয়াত এবং ক্রেডিট, ষষ্ঠ শিডিউল, যেটা মোট আয় থেকে বাদ যায় যে ইনকামগুলো, এটা আমরা এখানে আলোচনা করব। মোট আয় পরিগণনা হইতে বাদ যায়। নিম্নবর্ণিত আয় মোট আয় পরিগণনা হইতে বাদ যাইবে, যথা সংসদ কর্তৃক প্রণীত কোনো আইন বা সরকার কর্তৃক স্বাক্ষরিত কোনো চুক্তির অধীনে আয়কর অব্যাহতির কোনো আন্তঃসরকারি সংস্থা, কোনো আন্তর্জাতিক সংস্থা বা ইহার কোনো কর্মচারীর আয়। আইএফসি, ওয়ার্ল্ড ব্যাংক, এদের আয় আমাদের বাংলাদেশে এক্সেমটেড, এবং ওদের কর্মচারীদের বেতনও এক্সেমটেড। এটা সরকারের সাথে একটা এগ্রিমেন্ট আছে। নিম্নবর্ণিত যে কোনো আয়, আরো নিম্নবর্ণিত যে আয়গুলো আছে সেগুলো মোট আয় থেকে বাদ যাবে। কোনো বৈদেশিক রাষ্ট্রের রাষ্ট্রদূত, হাই কমিশনার, এনভয় মিনিস্টার, চার্জ দ্য অ্যাফেয়ার্স কমিশনার, এদের যে বেতন এখানে, এগুলোর উপর আয় হবে, ট্যাক্স হবে না। সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রাপ্ত অনুদান এবং যে কোনো প্রকারের কর, খাজনা, শুল্ক, স্থানীয় কর্তৃপক্ষ যে অনুদান পায়, কোনো প্রকারের কর আদায় করে, খাজনা আদায় করে, শুল্ক আদায় করে, ওটা আয়কর মুক্ত। সরকারি পেনশন তহবিল হইতে করদাতা কর্তৃক গৃহীত বা করদাতা বকেয়া পেনশন, সরকারি পেনশন থেকে যদি কেউ পেনশন পায়, বকেয়া হইলেও সেটা আয়মুক্ত। সরকারি আনুতোষিক তহবিল হইতে করদাতা কর্তৃক আনুতোষিক হিসেবে গৃহীত অনধিক 2,50,00,000 টাকা পর্যন্ত। আনুতোষিক মানে হলো গ্রাচুইটি ফান্ড। গ্রাচুইটি ফান্ড থেকে 2,50,00,000 টাকা পর্যন্ত আয় বা ইনকাম আয়কর মুক্ত থাকবে। স্যার এটা অবসরের উপরে স্যার এটা। হ্যাঁ, এটা অবসরের পরেই পাওয়া যায়, অবসরের আগে পাওয়া যায় না। কোন স্বীকৃত তহবিল হইতে অনুমোদিত বার্ধক্য তহবিল, পেনশন তহবিল, অনুমোদিত আনুতোষিক তহবিল, কর্মচারী বা নিয়োগকর্তা কর্তৃক গৃহীত কোনো চাঁদা,
কর্মচারী বা নিয়োগকর্তা হইতে গৃহীত কোনো চাঁদা আয়কর দেওয়া লাগবে না। তহবিল হইতে উহাদের সুবিধাভোগীদের মাঝে বিতরণকৃত আয় যাহা উক্ত তহবিল হইতে কর আরোপিত হইছে। যেমন ওই ফান্ডে, যেমন এখন তো প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড ট্যাক্সেবল করে দিয়েছে, 15% ট্যাক্স দিতে হয়। ওই ইনকামের উপর যেহেতু ট্যাক্স দেওয়া হয়ে গেছে, ওই ইনকামটা যখন ডিস্ট্রিবিউশন করা হবে মেম্বারদের মধ্যে, এরপরে আর ওখানে আর ট্যাক্স হবে না। তবে শর্ত থাকে যে যদি কোনো অনুমোদিত আনুতোষিক তহবিল হইতে করদাতা কর্তৃক আনুতোষিক হিসাবে গৃহীত অর্থ অনধিক 2,50,00,000 টাকার সীমা অতিক্রম করে, 2,50,00,000 টাকা যদি অতিক্রম করে তাহলে ওটার উপর ট্যাক্স দিতে হবে। বাট প্রভিডেন্ট ফান্ডের টাকা যে কোনো অ্যামাউন্ট পাইলেও আর ওটার মধ্যে ট্যাক্স দিতে হবে না। এই 2,50,00,000 টাকার লিমিট হলো গ্র্যাচুইটি ফান্ড। ভবিষ্যৎ তহবিল আইন 1925 সাল, যেটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য, সেখান থেকে যদি কোনো আয় হয় সেই আয়টা আয়কর মুক্ত। এটা সরকারি আইনজীবীরা অবৈধভাবে বেসরকারি চাকরিজীবী যারা আছে তাদের সাথে বৈষম্য করছে। বেসরকারি চাকরিতে যারা চাকরি করবে তাদের প্রভিডেন্ট ফান্ডের ইনকামের উপর ট্যাক্স নিবে, বা সরকারি কর্মচারী যারা আছে তাদের প্রভিডেন্ট ফান্ডের ইনকামের উপর কোনো ট্যাক্স দিতে হবে না। এটা সরাসরি একটা বৈষম্য। এই বৈষম্যহীন বাংলাদেশে এখনো এই বৈষম্যটা আছে। এটার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই বা কোনো কেউ আপিল করেন এটা কি করার জন্য? তো বলছে হয়তো, কাজ হয় নাই মনে হয় এখন পর্যন্ত। সরকারি সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত সংস্থা, আধা স্বায়ত্তশাসিত সংস্থা, তাদের নিয়ন্ত্রিত ইউনিট সমূহ বা প্রতিষ্ঠান সমূহের কোনো কর্মচারী কর্তৃক স্বেচ্ছায় অবসর গ্রহণের সময় এই উদ্দেশ্যে সরকার কর্তৃক অনুমোদিত কোনো পরিকল্পনা অনুসারে গৃহীত কোনো পরিমাণ অর্থ স্বেচ্ছায় যখন অবসর গ্রহণ করে তখন যে ক্ষতিপূরণটা পায় সেই ক্ষতিপূরণটা আয়কর মুক্ত। পেনশনার সেভিংস সার্টিফিকেট হইতে সুদ হিসেবে গৃহীত কোনো অর্থ বা গৃহীত অর্থের সমষ্টি, যেই ক্ষেত্রে সংশ্লিষ্ট আয় বর্ষের শেষে উক্ত সার্টিফিকেটের বিনিয়োগকৃত অর্থের মোট পুঞ্জীভূত অর্জিত মূল্য, প্রকৃত মূল্য বা আক্ষরিক মূল্য বা ক্রয় মূল্য অনধিক 5 লাখ টাকার বেশি না হয়। তার মানে হলো পেনশনার সেভিংস সার্টিফিকেটের 5 লাখ টাকা বিনিয়োগ করলে যা সুদ পাওয়া যাবে সেই সুদটা আয়কর মুক্ত। 5 লাখ টাকার অনধিক, 5 লাখ টাকার বেশি হলে হবে না। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক স্বীকৃত নিম্নবর্ণিত সত্তা সমূহকে কর্তৃক অর্জিত যে কোনো আয়, মিউচুয়াল ফান্ড, বিকল্প বিনিয়োগ ফান্ড, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এই 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 নামে যদি কোনো ফান্ড টার্ন করা হয় যেটা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত, তাহলে সেই ফান্ডের ইনকাম আয়কর মুক্ত থাকবে। তাহলে হ্যাঁ। হুম।
এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্পূর্ণ দাতব্য এবং ধর্মীয় উদ্দেশ্যে ধারণকৃত ট্রাস্ট বা অন্যবিধ আইনগত বাধ্যবাধকতার অধীন গৃহ সম্পত্তি অর্জিত আয়। এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্র ব্যতীত এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্র ব্যতীত এনজিও বাদ দিয়ে বাকি যেই দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে ধারণকৃত ট্রাস্ট অন্যবিধ আইনগত বাধ্যবাধকতার অধীনে গৃহ সম্পত্তি অর্জিত আয়, যদি উক্ত আয় সংশ্লিষ্ট আয় বছরে বাংলাদেশে দাতব্য ও ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হয়। আয়টা দাতব্য এবং ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হতে হবে। কোনো দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত না হয়, বাংলাদেশে এরূপ উদ্দেশ্যে পূরণকল্পে পুঞ্জীভূত করা হয়, চূড়ান্তভাবে পৃথক করিয়া রাখা হয়। স্যার কি কিছু বলতেছেন? হ্যাঁ, স্যার আমরা আচ্ছা। এরূপ আয় কি কারণে এবং কত সময়ের জন্য পুঞ্জীভূত বা পৃথক করা রাখা হইয়াছে, ইহা উপকর কমিশনারকে জানাইতে হবে। হ্যাঁ, এবং উল্লেখিত 10 বছরের অধিক না হয়। এই যে ধরে রাখছে টাকাটা, এটা 10 বছরের বেশি ধরে রাখা যাবে না। ধরে রাখলে ওটা আয় হিসেবে বিবেচিত হবে। আর এই যে পুঞ্জীভূত বা আলাদা করিয়া রাখা অর্থ সরকারি স্বীকৃতি অথবা উদ্দেশ্যে সরকার কর্তৃক এই উদ্দেশ্যে সরকার কর্তৃক অনুমোদিত অন্য যে কোনো সিকিউরিটি বিনিয়োগ করা হয়, অথবা ডাকঘর সঞ্চয় ব্যাংকে যে কোনো হিসেবে জমা রাখা হয়, অথবা এরূপ কোনো তফসিলি ব্যাংকে হিসাবে রাখা হয় যাহা 51% বা ইহার অধিক শেয়ার সরকার কর্তৃক ধারণকৃত। এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে। দাতব্য প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত স্বেচ্ছায় প্রদত্ত চাঁদা, যাহা কেবল ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তবে শর্ত থাকে যে বেসরকারি ধর্মীয় ট্রাস্টের মোট আয়ের যে অংশ জনসাধারণের কল্যাণ নিশ্চিত করে না, এর কোনো কিছুই মোট আয়ের সে অংশকে এই আইনের বিধান হইতে অব্যাহতি প্রদান করিবে না। বেসরকারি ধর্মীয় ট্রাস্ট যেটা হলো জনকল্যাণ নিশ্চিত করে না, সেটা এই আয় হইতে এই আইনের অধীনে অব্যাহতি প্রাপ্ত হবে না। এনজিও বিষয়ক ব্যুরো বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত কোনো বেসরকারি সংস্থা ক্ষুদ্র ঋণ কর্মকাণ্ড হইতে উদ্ভূত যে কোনো সার্ভিস চার্জ, যদি উহা কেবল মাইক্রো ক্রেডিট হিসাবে রিভলভিং হইয়া থাকে, মাইক্রো ক্রেডিট হিসাবে যদি রিভলভিং হয়ে থাকে, মাইক্রো ক্রেডিট রিভলভিং ব্যতীত অন্য কোনো পরিসম্পদ অর্জনে ব্যবহৃত না হয়,
মাইক্রো ক্রেডিট রিভলভিং ব্যতীত অন্য যে কোনো ব্যবসায়ী পুঁজি হিসেবে ব্যবহৃত না হয়, তাহলে ওই সার্ভিস চার্জটা, যেমন মাইক্রো ক্রেডিটের যে লোনগুলো দেওয়া হয় সেই লোনের ইন্টারেস্টকে ওরা সার্ভিস চার্জ বলে। হ্যাঁ, এটা যদি মাইক্রো ক্রেডিটের উদ্দেশ্যে রিভলভিং করার উদ্দেশ্যে দেওয়া হয় তাহলে ঠিক আছে, ওটা আয়কর মুক্ত থাকবে। বাট মাইক্রো ক্রেডিট রিভলভিং ব্যতীত অন্য কোনো পরিসম্পদ অর্জনে ব্যবহার করা যাবে না। মাইক্রো ক্রেডিট রিভলভিং ব্যতীত অন্য কোনো ব্যবসায় পুঁজি হিসেবে ব্যবহার করা যাবে না। এই হলো কন্ডিশন। কোনো নিয়োগকারী কর্তৃক কোনো কর্মচারীর ব্যয় পুনর্ভরণ যদি কোনো নিয়োগকারী কোনো কর্মচারীকে এক্সপেন্স রিইম্বার্সমেন্ট দেয়, তাহলে সেটা আয়ের অন্তর্ভুক্ত হবে না। স্যার আপনি মিউট হয়ে গেছেন। উক্ত ব্যয় সম্পূর্ণভাবে বা আবশ্যকতা অনুসারে কর্মচারীর দায়িত্ব পালনের সূত্রে ব্যয়িত হয়। যদি ওই ব্যয়টা, আমরা আছে না যে অফিসের কাজকর্ম করতে গেলে আমাদের অনেক সময় দেখা যায় যে অ্যাডভান্স দিতে হয়, কিংবা কাজে বাইরে যেতে হয়, ট্রাভেল অ্যাডভান্স থাকে, আপনার কনভেয়ান্স থাকে, ট্রান্সপোর্টেশন থাকে, অন্য কোনো খরচ যেগুলো অফিসের হয়ে করতে হয়, সেগুলো যদি রিইম্বার্সমেন্ট করা হয় তাহলে দ্যাট উইল নট বি ট্রিটেড অ্যাজ ইনকাম, ওটা ইনকাম থেকে বাদ দেওয়া যাবে। নিয়োগকারীর জন্য উক্ত কর্মচারীর মাধ্যমে এরূপ ব্যয় নির্বাহ সর্বাধিক সুবিধাজনক ছিল। যদি এটা প্রতীয়মান হয় যে নিয়োগকারীর জন্য ওই ব্যয়টা ওইভাবে করাটাই সুবিধাজনক ছিল, তাহলে নিয়োগকারী কর্তৃক কোনো কর্মচারীর ব্যয় পুনর্ভরণ যদি তাহা আবশ্যিকভাবেই দেওয়া হয়, যেটা খরচ করার জন্য দেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ওটা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কোনো অংশীদারি ফার্ম অংশীদার হইতে কোনো করদাতা কর্তৃক মূলধনী আয়ের অংশ প্রাপ্ত অংশের অংশ যাহা উক্ত ফার্ম কর্তৃক কর পরিশোধ করা হইয়াছে। মূলধনী ফার্মের কোনো পার্টনার যদি মূলধনী মানে ওই যৌথ পার্টনারশিপ ফার্মের কোনো পার্টনার যদি মূলধনী আয় থেকে কোনো অংশ পায় ফার্ম থেকে, এবং ফার্ম থেকে যদি ওই মূলধনী আয়ের উপরে ট্যাক্স দিয়ে দেয়, তাহলে ওই আয়টা আর ট্যাক্স দিতে হবে না। হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য হিসেবে একজন করদাতা যে পরিমাণ অর্থ প্রাপ্ত হন, যদি উক্ত পরিবার কর্তৃক উক্ত আয়ের উপর কর পরিশোধিত করা হয়ে থাকে, তাহলে আর এখানে হিন্দু পরিবার অবিভক্ত পরিবারের মেম্বারকে আর কর দিতে হবে না ওই আয়ের উপরে। বাংলাদেশি কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক বিদেশে অর্জিত কোনো আয় যাহা তিনি বৈদেশিক রেমিটেন্স সম্পর্কিত বিদ্যমান আইন অনুসারে বাংলাদেশে আনয়ন করিয়াছেন। বাংলাদেশি কোনো স্বাভাবিক ব্যক্তি যদি বিদেশে কোনো ইনকাম করে এবং সেই ইনকামটা যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে, তাহলে ওই আয়টা আয়কর মুক্ত। কোনো করদাতা কর্তৃক ওয়েজার্নার্স ডেভেলপমেন্ট বন্ড। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার, একটু বলবো? বলেন। আচ্ছা স্যার, এখানে যে বিদেশ থেকে উপার্জিত কোনো রেমিটেন্স, সেক্ষেত্রে সরকার যেটা স্যার এটার উপর ইনসেনটিভ দেয়, হুম এটাও কি স্যার করমুক্ত হবে?
স্যার ব্যাংকিং চেনের মাধ্যমে নিয়ে আসলে যে একটা ইনসেনটিভ দেয়। একটা ইনসেনটিভ দেয়, 2% একটা ইনসেনটিভ দেয়, এটা কি বন্ধ করছে না দেয় এখনো? স্যার এখনো দিচ্ছে। 2.5% স্যার এটা। এইটা তো কোথাও লেখা নাই। তাহলে স্যার এটা কিভাবে ইনকাম দেখাবে তাহলে একটা হুম? এটা যে এক্সাম্পশন আর হবে। সরকার থেকে স্যার একটা কিছু এরকম পাইলে তো স্যার সেটা তো মনে হয় স্যার আয় হিসাবে গণ্য হবে না মনে হয় স্যার। কিন্তু ওয়েজ আর্নার যারা আসে, তবে এটা এটা কোথাও নাই যে এটা মানে আয় হিসেবে আসবে না কিংবা আসবে। বুঝলাম যে বাইরে থেকে যেটা রেমিটেন্স হয়ে আসে সেটা এক্সেমটেড, বাট যেটা এখান থেকে দেয় প্রণোদনা, সেটা তো ট্যাক্সেবল হবে। ওটা ইনকাম হিসেবে আসা উচিত। মানে আমি কোথাও দেখিনি যে এটা এক্সেমটেড আর কি। আপনারা দেখলে আমার জানান আর কি। এরকম ডিসকাউন্ট তারপরে প্রিমিয়ামও আসলে ইনকামের সংজ্ঞায় পড়ে। আদার্স ইনকাম হবে স্যার। হুম। বিষয়টা হলো, যারা এইভাবে ইনকাম আসে যাদের যাদের, তারা আসলে ট্যাক্স দেয় না। ওদের এখানে টিনও আছে কিনা আমি শিওর না। স্যার অনেকের আছে স্যার, অনেকে রিটার্ন দেয় স্যার, অনেকে দেখা যায় দেশে থাকলো 6 মাস, অনেকে স্যার বিদেশে 6 মাস থাকে, এরকম তো অনেকে স্যার আছে। আছে ওই যে ইয়েরা, ওই মেরিন ইঞ্জিনিয়াররা। হ্যাঁ, মেরিন ইঞ্জিনিয়ার স্যার, শিপে যারা যারা চাকরি স্যার করে। ওয়ার্কার যারা আছে তারা তো কখনোই তাদের টিন নাই, যারা ওয়ার্কার এতে এটা যারা আছে মেনলি ম্যাথ, তারা তো মানে ট্যাক্স দেয় না। মেজরিটি কি 80%ই আসলে টিন নাই। দু একজন হয়তো আছে, বাট এটা আমার কাছে অ্যাপারেন্টলি মনে হয় ট্যাক্স হওয়া উচিত। আমি পাইনি কোথাও যে এটা এবং স্যার আমাদের এমন একটা কোশ্চেন আসলো স্যার, সাথে রেমিটেন্স আসলো, সাথে ইনসেন্টিভও পাইলো, তখন স্যার আমরা অ্যান্সারটা কি দিব? যোগ করে দিবেন। ট্যাক্সেবল ইনকাম হুম। আসলে 10,000 ডলার আসছে, 2.5% কয় টাকা হয়? 10%, 10,000-এর 200 হবে স্যার, মনে হয় 200, 250, 2.5%, আড়াই হ্যাঁ এই 2.5, আড়াইশো 250। ডলার 250 ডলার হবে ইনকামে দিয়ে দিবেন। সব কন্ডিশন হলো ওর যদি অন্য ইনকাম থাকে, অন্য ইনকাম না থাকলে তো এই 250 ডলারের জন্য আর ওর ট্যাক্স হবে না, বুঝলেন না? স্যার কারণ ও তো 3.5 লাখ টাকার একটা এক্সাম্পশন পাবে। 250 ডলার কত টাকা আসবে? 30,000 টাকা। এই কারণে হয় না আর কি। বাট এটা এক্সাম্পশন কোথাও বলা নেই। থ্যাংক ইউ। রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম জেলার নৃগোষ্ঠীর কোনো স্বাভাবিক ব্যক্তির আয়, যাহা কেবল উক্ত পার্বত্য জেলায় পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড হইতে উদ্বুদ্ধ হয়েছে, এই জেলাগুলোতে থেকে যে ইনকামটা হয়, শুধুমাত্র ওই জেলা থেকে যে ইনকামটা হয়েছে সেটা হলো এক্সেমটেড। কোন স্বাভাবিক ব্যক্তি কৃষি হইতে আয় খাতের আওতাভুক্ত অনধিক 2 লক্ষ টাকা পর্যন্ত আয়, যদি কোনো ব্যক্তি যার শুধুমাত্র কৃষি হইতেই আয়, তাহলে তার, আমরা ওই যে কৃষিতে যে ইনকামটা দেখলাম, ভ্যালু অফ এগ্রিকালচারাল প্রোডাক্ট, তারপরে ওই মেনটেনেন্স কস্ট বাদ দেওয়ার পরে, কস্ট অফ কাল্টিভেশন বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেখান এখানে থেকে। তো স্যার একটা কোশ্চেন থেকে যায়, তার যেমন একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলো, ব্যাংক অ্যাকাউন্টে স্যার মনে করেন একটা নগণ্য পরিমাণ ইন্টারেস্ট পাইলো, সেক্ষেত্রে এটা তাহলে স্যার তো 2 লাখ টাকা আসবে না স্যার, এটা তো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট থেকে হয়ে গেল স্যার, সেটাকে এই যে, তাহলে এই যেখানে বলে দিছে সুদ বা মুনাফা বাবদ অনধিক 20,000 টাকার 20,000 আয়, টাকা আছে আর কি। এর থেকে হলে কম হলে, কম হলেও 2 লাখ টাকা মাপ পাবে, আর এর থেকে বেশি হলে পাবে না। বুঝতে পারছেন? জি স্যার। এটা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট একটা ক্লজ। যদি একজন কৃষক শুধুমাত্র তার কৃষি হইতেই আয় হয়,
তাহলে তার যে আয়টা হবে কৃষি থেকে সেটা থেকে আরো 2 লাখ টাকা অতিরিক্ত সে মওকুফ পাবে, কর অব্যাহতি পাবে। কন্ডিশন হলো পেশায় একজন কৃষক হন, তার পেশাটাই হলো কৃষক। এছাড়া সংশ্লিষ্ট আয় বর্ষে নিম্নবর্ণিত আয় ব্যতীত কোনো আয় না থাকে, যেমন জমি চাষাবাদ হইতে উদ্বুদ্ধ আয় যেটা কৃষি আয়, এবং সুদ বা মুনাফা বাবদ মাত্র 20,000 টাকা, তার বেশি না। তাহলে সে আয় থেকে, কৃষি আয় থেকে 2 লাখ টাকা বাদ দিবে, তারপরে আরো 3,50,000 বাদ দিবে, তারপরে সে তার ট্যাক্স হবে। নট ব্যাড, খারাপ না। তাহলে স্যার এই কৃষকের কি ক্ষেত্রে কি তাহলে 4.5 লাখ আর 2 লাখ 6.5 লাখ হবে? হুম হুম হুম, ইয়েস। 6.5 লাখ হতো তো। 3.5 লাখ আর 2 লাখ, 5.5 লাখ। ইয়েস। 5.5 লাখ। আর একটা জেনারেল এক্সাম্পশন আছে, 1 জুলাই 2020 থেকে 30 জুন 2024 পর্যন্ত সময়ের মধ্যে নিম্নবর্ণিত কোনো ব্যবসা হইতে উদ্বুদ্ধ নিবাসী ব্যক্তি বা অনিবাসী বাংলাদেশি ব্যক্তির আয়। স্যার সফটওয়্যার টাইমটা মনে ডেভেলপ। হয় স্যার বাড়িয়েছে। হুম। এটা সময় মনে হয় বাড়িয়েছে স্যার। হ্যাঁ, এটা প্রত্যেক বছরই বাড়ায়। জুন 27 পর্যন্ত বাড়িয়েছে। এটা 27 পর্যন্ত করছে, এটা 27 জুন পর্যন্ত করছে, এটা 27 জুন পর্যন্ত করছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার অ্যাপ্লিকেশন, কাস্টমাইজেশন, অনেক কিছু আছে এখানে। একটু পরে মুখে মুখে মনে রাখার চেষ্টা করতে হবে। অল দিস আর টেকনোলজি রিলেটেড কোম্পানি, আইটি বেস কোম্পানি। ই লার্নিং প্ল্যাটফর্ম, ই বুক পাবলিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস, আইটি ফ্রিল্যান্সিং। ওইগুলো থেকে উদ্বুদ্ধ আয় আয়কর থেকে অব্যাহতিপ্রাপ্ত হবে। এটার টাইমটা এক্সটেনশন আমি দেখতেছি না। 1 জুলাই 2020 থেকে 2024 পর্যন্ত ছিল হস্তশিল্প রপ্তানি হইতে উদ্বুদ্ধ কোনো আয়। এটা কি এক্সটেনশন করছে? আমি দেখতেছি না আর কি এটা। না, এটা করে নাই স্যার। এটা হয়তো করলেও আগামী বছর করবে, এই বছর করবে। বাংলাদেশ সরকার সহিত প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট এর অধীনে বাংলাদেশে পেট্রোলিয়াম পণ্য অনুসন্ধানে নিয়োজিত কোনো পেট্রোলিয়াম অনুসন্ধানকারী কোম্পানির পক্ষে সরকার কর্তৃক কর হিসেবে পরিশোধকৃত কোনো অর্থ। কি আরাম, বুঝতে পারছেন? সরকার তাদের পক্ষ থেকে যে করটা পরিশোধ করে সেটাও তাদের কর হিসেবে বিবেচনা করা যাবে, ইনকাম হিসেবে বিবেচনা করা যাবে না, এখন মুক্ত। যাতে ট্যাক্সও না দিতে হয় সেটাও ওরা লিখে নিচ্ছে। এটাই বলে হলো বার্গেনিং পাওয়ার। যে কোনো পণ্য উৎপাদনে জড়িত ক্ষুদ্র ও মাঝারি শিল্প হইতে উদ্বুদ্ধ আয়, যে কোনো পণ্য উৎপাদনে জড়িত ক্ষুদ্র ও মাঝারি শিল্প হইতে আয় যাহার শিল্পটি নারীর মালিকানাধীন হইলে বাৎসরিক টার্নওভার অনধিক 70 লাখ টাকা।
অন্যান্য ক্ষেত্রে বার্ষিক টার্নওভার অনধিক 50 লক্ষ টাকা। স্যার এখানে ক্ষুদ্র মাঝারি শিল্প বলতে স্যার মানে কোন এটা ধরনের হলো যে বাংলাদেশ ব্যবসা ব্যাংকের হবে? সংজ্ঞা আছে ক্ষুদ্র মাঝারি, 3 কোটি টাকার নিচে টার্নওভার যাদের। আচ্ছা স্যার। তারপরে ইয়ে আছে না, শিল্পনীতি, শিল্পনীতিতে বলা আছে এগুলো ক্ষুদ্র এবং মাঝারি সংজ্ঞা। এটার সাথে আবার স্যার ওইটা পড়তে জানতে হবে স্যার, তাহলে তো। হ্যাঁ, এখানে আপনাদের ক্ষুদ্র মাঝারি জানার দরকার নাই, কারণ সেই ক্ষেত্রে আপনাদের বলেই দেওয়া হবে যেটা ক্ষুদ্র কিংবা মাঝারি, কারণ সবকিছু তো এক জায়গায় পড়ানো সম্ভব না। শিল্পনীতি তো আর এখানে সব পড়ানো সম্ভব না। জি স্যার। বাংলাদেশ ব্যাংকের এসএমই, মিডিয়াম, স্মল, মিডিয়াম অ্যান্ড কটেজ তো যে সংজ্ঞাগুলো দিয়েছে সেটা এখানে পড়ানো সম্ভব না, আর ওটা সিলেবাসেও নাই, ওটা জিজ্ঞাসা করবেন আপনাদেরকে। অন্যান্য ক্ষেত্রে এখানে তাহলে দেখলাম যদি মহিলা হয়, শিল্পটি যদি নারী মালিকানাধীন হয়, তাহলে 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার এক্সেমটেড। যদি অন্যান্য ক্ষেত্রে হয় 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার। টার্নওভার মানে হলো বাৎসরিক বিক্রয়। নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে ব্যাংক, বীমা বা কোনো আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত ব্যক্তি কর্তৃক জিরো কুপন বন্ড হইতে উদ্বুদ্ধ কোনো আয়। জিরো কুপন বন্ড তো জানেন আপনারা, না? একটু যদি আবার বলতেন। জিরো কুপন বন্ড হলো যে এটা আপনাকে ইন বিটুইন or before or in during the tenure of bond holding, you will not get any interest or coupon. You will স্যার get, ম্যাচুরিটিতে পাওয়া যাবে আর কি স্যার? হ্যাঁ, ম্যাচুরিটিতে পাওয়া যাবে, দ্যাট ইজ কল্ড জিরো কুপন বন্ড। এইগুলো নর্মালি হয় হলো এই, স্যার ওই যে 5 ইয়ার্স ডিবেঞ্চার এরকম এগুলো স্যার? হ্যাঁ, না, ওটা ওই রকম না, এটা হলো হয় নর্মালি হলো অকশনের মাধ্যমে সেল হয়, অকশন। যেমন বন্ডের ম্যাচুরিটি ভ্যালু হলো 100 টাকা, এটা এখন বিক্রি করা হবে 80 টাকায়। ও আচ্ছা, ডিসকাউন্টিং এ সেল করা হয়। হ্যাঁ, জিরো কুপন, কুপন দেওয়া হবে না, কুপন বন্ডের ভিতরেই আছে, বাট বুঝতে পাওয়া পারছি। যাবে হলো মেয়াদ শেষ। ওইগুলোর ক্ষেত্রে ব্যাংক, বীমা এবং কোনো আর্থিক প্রতিষ্ঠান ওটা থেকে সুবিধা নিতে পারবে না। ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান যদি কিনে তাহলে ওইটা থেকে যে ইনকাম আসবে সেটা এক্সেমটেড। বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পূর্ব অনুমোদন গ্রহণ করিয়া কোনো ব্যাংক, বীমা বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক উক্ত জিরো কুপন বন্ড ইস্যু করা হইয়াছে। যে কেউ এটা জিরো কুপন বন্ড ইস্যু করতে পারে, বাট ওটা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পারমিশন লাগবে। বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পূর্ব অনুমোদনের গ্রহণ করিয়া কোনো ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান কর্তৃক জিরো কুপন বন্ড ইস্যু করা হইয়াছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত এরূপ কোনো আয় যাহা আর্থিক পরিসম্পদ হইতে আয়। এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে আয়টা হয় সেটা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত এরূপ কোনো আয় যাহা আর্থিক পরিসম্পদ হইতে আয় হিসাবে পরিগণিত নহে। আর্থিক পরিসম্পদ হইতে আয় হিসাবে পরিগণিত নহে, এবং যদি শিক্ষা প্রতিষ্ঠানটি নিম্নবর্ণিত শর্তাবলী পরিপালন করে। টার্মটা স্যার ক্লিয়ার না। হ্যাঁ, সাউন্ড শুনতে পাচ্ছেন না? স্যার টার্ম, এই শর্তটা স্যার ক্লিয়ার না স্যার, আর্থিক পরিসম্পদ হইতে শর্তটা আয়। হলো যে এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে ইনকাম হওয়া যাবে না, যেমন ব্যাংক ডিপোজিট, ট্রেজারি বিল, বন্ড, সঞ্চয়পত্র। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে অনেকেরই অনেক ফান্ড আছে না, জি স্যার। ওই হুম। ফান্ডগুলো তো ওরা ব্যাংকে রাখে, ওই ব্যাংকে রাখলে যে ইন্টারেস্টটা হবে সেটার উপরে ট্যাক্স দিতে হবে, সেটা আয় হিসেবে বিবেচিত হবে। যদি বন্ড ইনভেস্টমেন্ট করে, ট্রেজারি বন্ড, তাহলে সেটা থেকে যে ইনকামটা আসে সেটা আয় ট্যাক্স দিতে হবে। সঞ্চয়পত্র যদি করে তাহলেও সেটার উপর ট্যাক্স দিতে হবে। বাট এছাড়া যদি অন্য কোনো আয় হয়, এই উৎস ছাড়া, ফাইন্যান্সিয়াল
অ্যাসেট ছাড়া, তাহলে সেটা আর ট্যাক্স দিতে হবে না। যেমন হলো স্কুলের চাঁদা, ফিস, ডোনেশন, এইগুলো এগুলো থেকে ইনকাম হয় না, জি স্যার। এটা ট্যাক্স দিতে হবে না। সরকারের এমপিভুক্ত মাসিক পে অর্ডারের জন্য তালিকাভুক্ত হয় যদি এমপিওভুক্ত কোনো স্কুল হয়। সরকার কর্তৃক অনুমোদিত কারিকুলাম অনুসরণ করে যদি এমন কোনো স্কুল হয়। সরকারি কারিকুলাম তো সবাই অনুসরণ করে। সরকারি বিধিবিধান অনুসারে গঠিত কোনো পরিচালনা পরিষদ কর্তৃক পরিচালিত হয়। এই তিনটা কন্ডিশন মানলে ফাইন্যান্সিয়াল অ্যাসেট ছাড়া বাকি যে ধরনের ইনকাম হবে সবগুলো ইনকাম আয়কর মুক্ত। চাকরি হইতে আয় হিসাবে পরিগণিত আয়ের এক তৃতীয়াংশ, চাকরি হইতে যে আয়টা আছে সে আয়ের এক তৃতীয়াংশ অথবা 4,50,000 টাকা পর্যন্ত, যাহা কম সেটা হলো টোটাল ইনকাম থেকে বাদ যাবে। চাকরি হইতে পরিগণিত আয় যেটা সেটা থেকে এক তৃতীয়াংশ অথবা 4,50,000 টাকা যেটা কম সেটা বাদ যাবে, মোট আয় থেকে সেটা বাদ যাবে। চাকরি হইতে আয় থেকে মানে 3/1 অথবা 4,50,000 টাকা যেটা কম সেটা মোট আয় থেকে বাদ যাবে। কোনো সরকারি বিশ্ববিদ্যালয় বা কোনো আইনের অধীনে প্রতিষ্ঠিত এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারিগণের কোনো পেশাজীবী সংগঠন কর্তৃক পরিচালিত কোনো পেশাজীবী প্রতিষ্ঠান, প্রফেশনাল ইনস্টিটিউট কর্তৃক গৃহীত সুদ বা লভ্যাংশ ব্যতীত অন্য কোনো আয়। এই সুদ বা লভ্যাংশ ব্যতীত অন্য যে আয়টা আছে সেটা আয়কর মুক্ত। কোনো ব্যক্তি কর্তৃক বাংলাদেশে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হইতে গৃহীত সম্মানী বা ভাতা প্রকৃতির কোনো অর্থ বা সরকারের নিকট হইতে গৃহীত কোনো কল্যাণ ভাতা, কোনো ব্যক্তি কর্তৃক বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হইতে যদি কোনো ইনকাম পান আপনি বা কোনো সম্মানী পান, তাহলে সেটা আয়কর মুক্ত। সরকার হইতে কোনো ব্যক্তি কর্তৃক গৃহীত কোনো পুরস্কার, সরকার যদি আপনাকে কোনো পুরস্কার দেয় তাহলে সেই পুরস্কারটা আয়কর মুক্ত। স্যার এটা তো ইনসেন্টিভও হইতে পারে স্যার, এটা ওটা পুরস্কার না, পুরস্কার হবে না। পুরস্কার তো হলো অ্যাওয়ার্ড, রিকগনিশন হিসেবে। ইনসেনটিভ তো আপনার দেয় হলো আইনের মাধ্যমে, সবারই দেয়, কোনো রিকগনিশন হিসেবে না। কোনো বৃদ্ধাশ্রম পরিচালনা হইতে উদ্বুদ্ধ কোনো আয়, কোনো কোম্পানির অনুকূলে বণ্টিত কর, পুরস্কৃত লভ্যাংশ, যদি উক্ত লভ্যাংশ বিতরণকারী কোম্পানি উক্ত কর পুরস্কৃত লভ্যাংশের জন্য পৃথক হিসাব সংরক্ষণ করে। কোনো কোম্পানির অনুকূলে বণ্টিত কর, কর পরিশোধিত লভ্যাংশ, যদি উক্ত লভ্যাংশ বিতরণকারী কোনো কোম্পানি কর পরিশোধিত লভ্যাংশের জন্য পৃথক হিসাব সংরক্ষণ করে। এখন তো সবাই পৃথক হিসাব সংরক্ষণ করে। 30শে জুন 2030 30 তারিখের মধ্যে কোনো ওশিয়ান গোয়িং শিপ বিং বাংলাদেশি ফ্ল্যাগ ক্যারিয়ার কর্তৃক অর্জিত ব্যবসার আয় ফরেন রেমিটেন্স সংক্রান্ত বিধানাবলী অনুসরণ করিয়া বাংলাদেশে আনিত হইলে অনুরূপ আয়। মানে ওশিয়ান গোয়িং কোনো শিপ যেটা বাংলাদেশের ফ্ল্যাগ ক্যারি করে সেটার বিদেশের যে ইনকামটা হবে সেই ইনকামটা যদি বিধানাবলী অনুসরণ করে বাংলাদেশে আনে তাহলে সেটা আয়করের বাহিরে থাকবে।
আজকে আমরা যা আলোচনা করতেছি থিওরিটিক্যাল পার্টটা শেষ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অঙ্ক করবো আর কি। মোট আয় হইতে বিয়োজন, নিম্নবর্ণিত আয় মোট আয় হইতে বিয়োজিত হইবে কি কি? সেটা হলো ওই যে তারপরে ওই যে 10%-এর বেশি না আর কি। নিম্নবর্ণিত আয় মোট আয় হইতে বিয়োজিত হইবে কোনো আয় বর্ষে করদাতা কর্তৃক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে এর অধীনে এর দ্বারা প্রতিষ্ঠিত কোনো তহবিলে নিম্নবর্ণিত সর্বোচ্চ পরিমাণ সাপেক্ষে দানকৃত কোনো আয়। কোনো কোম্পানি আয়ের 10% বা 8 কোটি টাকা, দুইয়ের মধ্যে যেটা কম, 10% কিংবা 8 কোটি টাকা, এর দুইয়ের মধ্যে যেটা কম সেই সেই পরিমাণ ট্রান্সফার করলে কোম্পানি ব্যতীত কোনো করদাতা আয়ের 10% বা 1 কোটি টাকা, এই দুইয়ের মধ্যে যেটা কম, ওই যে আমরা পড়ে আসলাম যে 10% ডিডাক্টেবল হবে, আয়করের আয়ের বাইরে থাকবে, মানে বিয়োগ করা যাবে, বিয়োজনযোগ্য ইনকাম। 78-এ পড়লাম মনে হয়। সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কোনো বালিকা বিদ্যালয় বা মহিলা কলেজে দানকৃত আয়। সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কোনো কারিগরি বা বৃত্তিমূলক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দানকৃত আয়। কোনো আয় বর্ষে করদাতা কর্তৃক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কৃষি বিজ্ঞান প্রযুক্তি ও শিল্প উন্নয়নের জন্য গবেষণা ও উন্নয়নের সহিত সম্পৃক্ত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানের দানকৃত আয়। এই যে আমরা দেখলাম এই সেকশনে করা যাবে, এগুলো হলো ডোনেশন। হ্যাঁ, প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্টেও দেওয়া যাবে, বাট সেটা কোম্পানির ক্ষেত্রে 10% অথবা 8 কোটি টাকা সর্বোচ্চ 1 বছরে, ব্যক্তির ক্ষেত্রে 1 কোটি টাকা অথবা 10% অফ তার টোটাল ইনকাম, এর বেশি দেওয়া যাবে না। এই যে এইসব ক্ষেত্রে দেওয়া যাবে, দিলে ওটা টোটাল ইনকাম থেকে বাদ দেওয়া যাবে। যেমন একজন লোকের ইনকাম হলো, মোট ইনকাম 80 লাখ টাকা, সে প্রধানমন্ত্রীর শিক্ষা তহবিলে দান করছে 4 লাখ টাকা, তাহলে 80 লাখ মাইনাস 4 লাখ, তাহলে 76 লাখ টাকার উপরে তার ট্যাক্স হবে। সাধারণ কর রেয়াতের জন্য প্রযোজ্য বিনিয়োগ ব্যয়, আমরা এটা শর্টে একটু পড়ছি ইয়ের ব্রেকে যাওয়ার আগে। এটা হলো শিডিউল 6, শিডিউল পার্ট 3। 6 শিডিউল পার্ট 1 হলো এই ডিডাক্টেবল ইনকাম or tax exempted from income। আর শিডিউল পার্ট 2 অফ 6 শিডিউল হলো মোট আয় হইতে বিয়োজন, ডিডাক্টেবল ইনকাম ফ্রম টোটাল ইনকাম or ডিডাকশন ফ্রম টোটাল ইনকাম, যেটা হলো কোনো যদি ডোনেশন হয় যেটা 10% অথবা 1 কোটি টাকার কম। আর এটা হলো সেকশন 78-এর ধারাবাহিকতায় ইনভেস্টমেন্ট রিবেট যেটা দেওয়া হয়, এই সেকশন 3 অফ শিডিউল 6-এ বলা হয়েছে কোন কোন জায়গায় ইনভেস্টমেন্ট করলে ওটা দেওয়া হবে। এই অংশে কোন নিবাসী স্বাভাবিক করদাতা এবং অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক করদাতার ক্ষেত্রে প্রযোজ্য হইবে। স্যার ন্যাচারাল পার্সন আর ন্যাচারাল অনলি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, অ্যান্ড নন রেসিডেন্ট, বাংলাদেশি নন রেসিডেন্ট। মানে বাংলাদেশি হইতে হবে, সে নিবাসী হোক আর অনিবাসী হোক। নন রেসিডেন্ট, নন রেসিডেন্ট বাট হি ইজ বাংলাদেশি। আর হলো ন্যাচারাল পার্সন, এই এই দুজনের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই এই সেকশনটা।
অন্য কেউ পাবে না। সাধারণ কর রেয়াত প্রযোজ্য এরূপ অনুমোদনযোগ্য বিনিয়োগ ও ব্যয় নিম্নে: জীবন বীমা বা চুক্তির ভিত্তিক ডেফার্ড অ্যানুইটি, যেটা 10%-এর বীমা প্রিমিয়াম, বীমা পলিসি 10%-এর বেশি হবে না। যেমন পলিসি বিমা যদি, পলিসি বলতে স্যার ফেস ভ্যালু যেটা যেটা থাকে। যেটা পাবে আর কি। কারণ অনেকে 10 লাখ টাকার করে, অনেকে 20 লাখ টাকার করে। 20 লাখ টাকার করলে 10% 2 লাখ টাকা, তার বেশি না। 10 লাখ টাকা করলে 10% 1 লাখ টাকা, তার বেশি না। এখানে স্যার আবার একটা প্রিমিয়াম প্রদান আছে স্যার, প্রিমিয়াম প্রদান আর হইলো স্যার ওইটার 10%, যেটা কি স্যার কম সেটা। কম, যেটা কম, ম্যাক্সিমাম হলো 10%। জি স্যার। ম্যাক্সিমাম 10%। আর যে অ্যাকচুয়াল তো কম হলে সেটা কম, অবশ্যই কম। হিন্দু অবিভক্ত পরিবারের হিসাবে কোনো করদাতা কর্তৃক উক্ত পরিবারের যে কোনো পুরুষ বা সদস্যের বা এরূপ সদস্যের স্ত্রীর জীবন বীমার উদ্দেশ্যে পরিশোধকৃত অর্থ। তবে শর্ত থাকে যে প্রযোজ্য ক্ষেত্রে জীবন বীমার পলিসির প্রিমিয়াম বা চুক্তিভিত্তিক ডেফার্ড অ্যানুইটি এর জন্য পরিশোধিত অর্থ বাংলাদেশে পরিশোধিত পরিশোধ না করা হইলে এই অনুচ্ছেদ বা অনুচ্ছেদ 1 এর অধীনে কোনো অব্যাহতি অনুমোদনযোগ্য হইবে না। এই প্রিমিয়ামটা বাংলাদেশে পরিশোধ করতে হবে। বাংলাদেশের বাইরে করলে এটা অনুমোদনযোগ্য হবে না। স্যার উপরে যেটা স্যার একটু ছিল জীবন বীমা, এটা কি স্যার যে ন্যাচারাল পার্সন তার ওয়াইফ তার সন্তানের নামে করলে সেটাও পাবে? পাবে। ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। ওইখানে স্যার আবার তো এখানে বলা নাই, কিন্তু আবার হিন্দু অবিভক্ত পরিবার এর কথা বলা আছে। নিজের স্ত্রী, ও, নিজের এই জন্য স্বামী স্ত্রী তার, অথবা হ্যাঁ, তার স্বামী কোনো স্ত্রী, তার কোনো অপ্রাপ্তবয়স্ক। অপ্রাপ্তবয়স্ক সন্তানের জন্য, এইটাই হলো ডিপেন্ডেন্ট। বুঝছেন? কোনো ব্যক্তি বিশেষের প্রতি সরকার কর্তৃক বা সরকারের পক্ষ বেতনাদি বাবদ পরিশোধযোগ্য যে কোনো অর্থ হইতে চাকরির শর্ত বলি অনুসারে উক্ত ব্যক্তির জন্য স্থগিত বার্ষিক বৃত্তি বাবদ বা তাহার স্ত্রী বা সন্তানদের নিরাপত্তা বিধানের জন্য কর্তৃক কর্তনকৃত অর্থ। তবে শর্ত থাকে যে, ওই যে, এটা প্রভিডেন্ট ফান্ডের কথা বলছে সরকার কর্তৃক। তবে শর্ত থাকে যে উক্তরূপ প্রাপ্ত অর্থ বেতনের 1/5 অধিক হইবে না। প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট 1925 এর বিধানাবলী প্রযোজ্য এরূপ কোনো তহবিলে করদাতা চাঁদা বাবদ প্রদেয় অর্থ, চাঁদা বাবদ যে অর্থটা দিবে সেটাও ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচিত হবে। মানে করদাতা এবং কি স্যার এমপ্লয়ার দুইটাই তো স্যার। দুইটাই আসবে, দুইটাই আসবে। দ্বিতীয় তফসিলের অংশ 3-এ বর্ণিত সীমা সাপেক্ষে কোনো ভবিষ্যৎ তহবিলের করদাতা অংশগ্রহণকারী হইলে উক্ত তহবিলে করদাতা বা তাহার নিয়োগকারী কর্তৃক পরিশোধিত অর্থ যাহা চাঁদা হিসাবে প্রদত্ত হইয়াছে, ওই তহবিলে যা টাকা যাবে সবটুকুই হলো ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। অনুমোদিত কোনো বার্ধক্য তহবিলে করদাতা অংশগ্রহণকারী হইলে উক্ত তহবিলে তৎকর্তৃক বার্ষিক সাধারণ চাঁদা হিসেবে পরিশোধকৃত অর্থ। কোনো আয় বর্ষে নিম্নবর্ণিত ক্ষেত্রে বিনিয়োগকৃত কোনো অর্থ, অনধিক 5 লক্ষ টাকার কোনো সরকারি সিকিউরিটি, কোনো আর্থিক প্রতিষ্ঠান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ বা সম্পদ ব্যবস্থাপক ফান্ড ম্যানেজার কর্তৃক স্বীকৃত ইউনিটের সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, ইটিএফ, যৌথ বিনিয়োগ স্কিম, ইউনিট সার্টিফিকেট অনধিক 5 লাখ টাকা, তফসিলি ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক স্পন্সরকৃত ডিপোজিট পেনশন স্কিমের
জমাদানকৃত অনধিক 1,20,000 টাকা। এটা ওই যে আমরা ওখানে বলছিলাম। হ্যাঁ, সিকিউরিটি এক্সচেঞ্জ অধীনে পরিচালিত কোনো স্টক এক্সচেঞ্জের সহিত তালিকাভুক্ত কোনো সিকিউরিটিজের বিনিয়োগ, এখানে লিমিট নাই কোনো। শেয়ার মার্কেটে বিনিয়োগ, কোনো করদাতা কর্তৃক দাতব্য হাসপাতালকে প্রদত্ত কোনো দান, যাহা এইরূপ অর্থ পরিশোধের 1 বছর পূর্বে সিটি কর্পোরেশন এলাকায় বহির্ভূত এলাকায় স্থাপন করা হইয়াছে। একটু আরেকবার যদি বলতেন, শেয়ার মার্কেট করদাতা, স্যার এই বছর যতটুকু পারচেস করবে ততটুকু স্যার নাকি? ইয়েস, ইনভেস্টমেন্ট সবসময় এই বছর যেটুকু করবেন সেটুকু, আগেরটুকু না। প্রতি বছরটা প্রতি বছর। করদাতা কর্তৃক কোনো দাতব্য হাসপাতালকে প্রদত্ত কোনো দান, দাতব্য মানে হলো চ্যারিটেবল হসপিটাল, যেটা হলো টাকা নেওয়া হয় না, ফর জেনারেল পিপল। চ্যারিটেবল পারপাসটা হতে হবে জেনারেলাইজ, কোনো একটা গোত্র গোষ্ঠী বা পরিবারের জন্য হলে হবে না। এরূপ অর্থ পরিশোধের 1 বছরের মধ্যে এক বছর পূর্বে সিটি কর্পোরেশন এলাকায় বহির্ভূত এলাকায় স্থাপন করা হয়েছে। সিটি কর্পোরেশন এলাকার ভিতরে হসপিটাল করলে হবে না, সিটি কর্পোরেশন এলাকার বাইরে করতে হবে। 1 বছর পূর্বে করলে অসুবিধা নেই। তাহলে সেই ক্ষেত্রে এই দানটা অনুমোদনযোগ্য। বোঝা গেল? এটা বুঝছেন? প্রতিবন্ধী ব্যক্তিগণের কল্যাণে স্থাপিত কোনো সংগঠনকে করদাতা কর্তৃক দান হিসেবে পরিশোধকৃত কোনো অর্থ, যদি এরূপ সংগঠন উক্ত দানের 1 বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় এবং এতদুদ্দেশ্যে সমাজ কল্যাণ অধিদপ্তর ও বোর্ড কর্তৃক অনুমোদিত হয়। করদাতা কর্তৃক জাকাত হিসেবে জাকাত তহবিলে অথবা জাকাত চাঁদা বা দান হিসেবে জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন 2023 দ্বারা বা ইহার অধীনে প্রতিষ্ঠিত কোনো দাতব্য তহবিলে পরিশোধকৃত কোনো অর্থের পরিমাণ। জাকাত যদি জাকাত তহবিলে, সরকারের জাকাত তহবিলে দেওয়া হয়, তাহলে সেটাও বিনিয়োগযোগ্য, মানে বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে। স্ত্রী সন্তান নির্ভরশীল অন্য কারো সুবিধা প্রদানার্থে কল্যাণ তহবিলে প্রদত্ত অর্থ, যাহা যৌথ বীমা স্কিমের অধীনে কোনো প্রিমিয়াম বাবদ পরিশোধিত অর্থ, যদি এরূপ তহবিল অথবা স্কিম বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে অনুমোদিত হয়। সরকার কর্তৃক অনুমোদিত কোনো জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে করদাতা কর্তৃক অনুদান হিসেবে প্রদত্ত অর্থ। সরকার কর্তৃক যদি কোনো জনকল্যাণমূলক প্রতিষ্ঠান থাকে বা শিক্ষা প্রতিষ্ঠান থাকে, সেখানে যদি কোনো অনুদান দেওয়া হয়, সেই অর্থটাও বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে। স্বাধীনতা যুদ্ধের স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসেবে প্রদত্ত কোনো অর্থের পরিমাণ। এই এই ছিল মোটামুটি আমাদের আলোচনা আজকের। ইন ব্রিফ যদি আমরা দেখিয়ে যাই, এটা নর্মালি এগুলি চোখে পড়ে আমাদের। ভ্যালু অফ ডেফার্ড অ্যানুইটি অর ইন্স্যুরেন্স প্রিমিয়াম 10% of face value, provident fund contribution both employer and employee, government security up to 5 lakh টাকা, investment in unit fund, mutual fund, ICB asset management up to 5 lakh টাকা, DPS 1,20,000 টাকা, securities of stock exchange। ডিপিএস 1,20,000 শিডিউল ব্যাংক, শিডিউল ব্যাংকটা মানে কি? শিডিউল ব্যাংক মানে তালিকাভুক্ত ব্যাংক, বাংলাদেশের সব ব্যাংকই তালিকাভুক্ত ব্যাংক। তা যদি বিশেষায়িত বাংলাদেশের ব্যাংক হয় সেক্ষেত্রেও স্যার হবে? সেটাও তালিকাভুক্ত ব্যাংক, ইয়েস। সেটাও তালিকা তালিকাভুক্ত ব্যাংক, তালিকা বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের তালিকা ছাড়া কোনো ব্যাংক নাই। করতে পারে না, ব্যাংকিং করা সম্ভব না। তো আজকের আলোচনা এখানেই শেষ। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অঙ্ক করব। নেক্সট ক্লাসটা আমাদের বৃহস্পতিবারে আছে, শুক্রবারে আছে।